আমরা আগের দিন হিউম্যান রিপ্রোডাকশনের সঙ্গে যেহেতু রিপ্রোডাক্টিভ হেলথটা কন্টিনিউ করছিলাম, সেজন্য আমরা সেই হিসাবে এখানে পার্ট 2 লিখলাম। ঠিক আছে, দেখো আমরা আগের দিন যে পর্যন্ত দেখেছিলাম তাতে পপুলেশন স্টেবিলাইজেশন অ্যান্ড বার্থ কন্ট্রোল এই জায়গাতে আমরা মানে ওই প্রাইমারি লেভেলে আলোচনা করেছিলাম যে পপুলেশন এক্সপানশন কিভাবে হচ্ছে আর সেগুলোকে কন্ট্রোল করতে পারলে, না করতে পারলে কি অসুবিধা হবে বা কি জন্য এটার সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর যেখান থেকে হবে সেটা হলো যে প্রপার্টিজ অফ অ্যান আইডিয়াল কন্ট্রাসেপটিভ। এখান থেকে যেটা গর্ভ নিরোধক ব্যবস্থা সেটা আদর্শ হতে গেলে কি কি ফিচার্স তার মধ্যে থাকতে হবে। দেখো, ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ইজিলি অ্যাভেলেবেল হতে হবে, এফেক্টিভ হতে হবে এবং রিভার্সেবল হতে হবে। তার মানে হলো যে এই যে বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড আছে যেগুলো আমরা এর পরবর্তীতে পড়বো, তো তার জন্য আদর্শ হতে গেলে কি হতে হবে, যে খুব স্বাভাবিক মানে খুব সহজে ব্যবহার করতে পারবে মানুষ সেরকম হতে হবে, যেটাকে আমরা ইউজার ফ্রেন্ডলি বলি। খুব ইজিলি অ্যাভেলেবেল হতে হবে, যাতে সহজে পাওয়া যায়, এবং এফেক্টিভ হতে হবে, কার্যকরী। এমন একটা মেথড ইউজ করা হলো যেটা তার মানে সাকসেস রেট দেখা গেল হয়তো 50%, 60%, হ্যাঁ, তো সেখানে মুশকিল হয়ে যাবে, তাই না? কারণ সাকসেস রেট মানে যে মেজার্স ইউজ করছি সেটা যেন এফেক্টিভ হয়, কাজ করে। ফেল করে গেলেই তো সমস্যা হয়ে গেল। আর রিভার্সেবল হতে হবে, কারণ কি একাধিকবার ইউজ করতে না পারলে সেটা খুব কস্টলি হয়ে যাবে। ইউজ অ্যান্ড থ্রো মেথড যখনই হবে সেটা কস্টলি হয়ে যাবে, এবং বিভিন্ন ব্যাপার আছে তার মধ্যে এই কথাটাও আসছে আর কি। হ্যাঁ, মানে এর মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোকে ইউজ অ্যান্ড থ্রো এই মেথডে ইউজ করা হয়, আবার বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোকে বারবার ইউজ করা যেতে পারে। নো অর লিস্ট সাইড এফেক্টস, সাইড এফেক্টস না থাকলে বা কম থাকলেই ভালো হয়, কারণ সাইড এফেক্টস এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু আমরা যে মেথড গুলো পড়বো সেই মেথড গুলোর জন্য। It should not interfere with sexual drive, desire and sexual act. মানে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বিষয়বস্তু একটু অন্যরকম হলেও মানুষের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ মেথড একটা প্লেজারেরও ব্যাপার, যেহেতু আমরা আধুনিক সেই অর্থে আর কি। হ্যাঁ, তবু যাবে কোথায়, ধরো 1,00,000 বছর যদি আমরা আধুনিক হই, ঠিক আছে, তাহলে 1,000,000,000 বছর আমরা পুরনো যুগে আছি। তাহলে আমাদের মধ্যে যে বর্বরতা, আমাদের মধ্যে যে পাশবিক ব্যাপারটা, সেটা কোনটা বেশি প্রকাশ পাওয়ার কথা? যেটা পিছনকার 1,00,000 বছর ফিরে এসেছি সেটা, না তার পিছনকার আরো বড় ইতিহাসটা? তার মানুষের মধ্যে যে পাশবিক একটা ব্যাপার থাকবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। আমি একটা অন্য সেন্সে বলছি ব্যাপারটা। এই যে চারিদিকে এত ঘটনা ঘটছে, এই ঘটনার মধ্যে মানুষের মনুষ্যত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি মানুষও তো পশুর মতোই ছিল, সেই জায়গা থেকেই মানুষের উঠে আসা। এবার ধরো আমি ধরলাম, সাপোজ বলছি, আমি ধরো হঠাৎ করে বড়লোক হয়েছি, তাহলে আমার মধ্যে সেই বড়লোকী ব্যাপারটা না একটু বেশি বেশি করেই প্রকাশ পাবে, না উল্টোটা একটু বেশি বেশি করেই প্রকাশ পাবে, কিন্তু আদতে আমি কিন্তু সেই আমার পুরোনো দিনের যেই অভাব অনটন মানসিকতাগুলো সেগুলো কিন্তু ফেলে আসতে পারবো না। আমি দেখাবো লোককে বড় লোক, কিন্তু আমার মানসিকতা সেই আর সেই জায়গাতেই পড়ে থাকবে। কিন্তু যারা বনেদি বড় লোক, যারা স্টেপ বাই স্টেপ আস্তে 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 উঠেছে এবং অনেক দিন আগে থেকেই তারা বড় লোক, সে দাদু পরদাদু সেই আমল থেকে বড় লোক, তারা দেখবে অত দেখায় না। তাদের মধ্যেও জানে আমরা কি, সেটা মানে দেখানোর দরকার হয় না। বুঝলেন? মানুষের এই যে গত ধরো যে বছরগুলোতে হোমোসেপিয়ান্স সেপিয়েন্স এর কথা চলছে, তার আগে ওই সেই অস্ট্রালোপিথেকাস গ্রামোপিথেকাস ওইসব আমল থেকে মানুষ যে পশুর সঙ্গে থাকা এবং তার যে পাশবিকত্ব, এটা কি কোথায় লুকিয়ে রাখবে? আরো অনেক টাইম লাগবে মানুষের এই পাশবিক ব্যাপারটা যেতে। কোথায় পড়াতে কোথায় যাচ্ছি, আমাদের ব্যাপারটা হলো যে সেক্সুয়াল ড্রাইভ,
মানুষের মতো মানে মানুষের জন্য এটা একটা অন্যরকম বিষয়। আর সেই জন্য বিভিন্ন মেথড ইউজ করার ক্ষেত্রে এই ব্যাপারে কিছুটা স্যাক্রিফাইস করতে হতে পারে। আর সেটা বলছে এটা যত কম হয় তত ভালো। কারণ কোন একটা কিছু ব্যবহার করতে গিয়ে তার সেক্সুয়াল ডিজায়ারে কম পড়ে যাচ্ছে, মানে আনন্দ অনুভূতিতে কম পড়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা একটা সমস্যাজনক হতে পারে এবং আদর্শ কন্ট্রাসেপটিভ মেথডে সেটা কখনোই কাম্য নয়। ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাসেপটিভ মেথডস। প্রথমেই রয়েছে ন্যাচারাল অর ট্র্যাডিশনাল মেথড। ন্যাচারাল গুলো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট এবং এগুলো ট্র্যাডিশনাল যুগ যুগ ধরে চলে আসছে। মানুষ কতটা জানতো সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ যদি যুগ যুগ থেকে মানুষ জেনে আসে, যদি এটা ট্র্যাডিশনাল হয়ে থাকে, তাহলে সেই 10টা 12টা 15টা গোনাগুনিতে শেষ নাই কটা ছিল আর কটা আছে, মানে কটা আছে জানে কিন্তু কটা যে হয়েছিল সেটা মনে নাই, সেইগুলো হতো না। আর সেই জন্য মানে তাহলে আমাদের জনবিস্ফোরণের সামনাসামনি হতো না। ঠিক আছে, প্রথম রয়েছে আমরা যে মেনস্ট্রুয়াল সাইকেলের কথা বলেছিলাম, সেখানে ভেবে দেখো যখন আমরা ডে 1 দিয়ে শুরু করছি, এখান থেকে প্রথম 4-5 দিন তার পিরিয়ডস চলছে, তাই তো? তার মানে যদি আমরা ডে 5 লিখি, তাহলে এই পর্যন্ত তো এমনিতেই কোনো প্রশ্নই নেই। কারণ এই টাইমে আগের যে ওভারটা সেটা রিলিজ করে বেরোচ্ছে, আগের ওভারটা। সুতরাং এই টাইম পিরিয়ডে আদেও কয়টাস বা যৌন মিলনে যাবে কিনা সেটা তো তার মানে রুচির ব্যাপার। যদি যায়ও তাহলে এখানে তো কোনো মানে প্রেগনেন্সির কোনো সম্ভাবনা নেই। নেক্সট, ডে 5 এর পর থেকে আমরা যদি ডে 14 অব্দি বলি, তাহলে এই টাইম পিরিয়ডেও হিসাব মতো তেমন কোনো রিস্কি ব্যাপার নেই। যদি আমরা খুব রিস্ক কম করতে চাই তাহলে এটা ধরো 11, 12, 10 হার্ডলি এখানে ছেড়ে দিলাম, একদম সেফ সাইডে খেলা আর কি। কারণ 13 থেকে 17 এরকম একটা পিরিয়ডে ওভিউলেশন হয়, তারপরেও কিন্তু যেতে ওখানে টাইম লাগে, আরো 2-3 দিন টাইম লাগে। মানে সেই অর্থে কিন্তু ডে 17-এ অ্যাম্পুলা পৌঁছানোর কথা, আমরা 10টা তো একটু বেশি সেফলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখো সমস্যা হলো যে পিরিয়ডস হয়ে যাওয়ার পরের দিনই ধরো ডে 6 উইদাউট এনি প্রোটেকশন ধরো কয়টাসে গেল, দেখা গেল প্রেগনেন্সি চলে আসছে, নাও ঠেলা সামলা। হ্যাঁ সম্ভব, সব সম্ভব, সব সম্ভব। কারণ কি? কারণ এই তো বললাম এই মেথড গুলো কাদের জন্য? অবভিয়াসলি যারা বিবাহিত এবং যারা বাচ্চা নিতে চাইছে, মানে ঠিক আছে নেওয়ার ইচ্ছা নেই, এলে নিয়ে নেবো, এরকম ভাবে যারা হাঁটছে তাদের জন্য ঠিক আছে। আর না হলে তো একদমই ঠিক নেই। কারণ এটা খুব রিস্কি মেথড। কারণ এই যে হরমোনাল ব্যালেন্স কখন যে কি হয়ে যাবে, গন্ডগোলের ব্যাপার হয়ে যাবে, তখন দেখা গেল ওই টাইমেই অ্যাভেলেবেল হয়ে গেছে, বলা খুব মুশকিল আছে। সুতরাং আমরা মোটামুটি যদি তুমি মানে থিওরিটিক্যালি বলো, তাহলে আমরা বলবো থার্ড উইক যেটা রয়েছে, এই থার্ড উইকটা যদি অ্যাভয়েড করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সেফ পিরিয়ড হয়ে যাবে, সেফ পিরিয়ড। কারণ এর পরেও অ্যাম্পুলা ছেড়ে বেরিয়ে চলে আসবে আর এর আগে অ্যাম্পুলাতে পৌঁছায়নি। সুতরাং এই টাইমগুলো সেফ পিরিয়ড, কিন্তু একমাত্র তাদের জন্য। কাদের জন্য বলে দিলাম, বারবার বলছি না। সেকেন্ড মেথড, কয়টাস ইন্টারাপ্টস, মানে উইথড্রয়াল মেথড। যখন ইনসেমিনেশন হবে মানে ইজাকুলেশন হবে, প্রায়র টু ইজাকুলেশন সেটাকে ফিমেল ভ্যাজাইনাল রিজন থেকে বের করে আনতে হবে এবং বাইরে ইজাকুলেশন করাতে হবে, মানে নট ইনসেমিনেশন, ইজাকুলেশন হতে হবে, ইনসেমিনেশন হলে হবে না। ব্যাস সিম্পল ব্যাপার। তবে হাইলি রিস্কি মেথড। কেন? কারণ দেখো আগেই বলেছি এটা একটা প্লেজারের ব্যাপার রয়েছে, একটা সেক্সুয়াল ড্রাইভ। সেখানে ওই পিক মুভমেন্টে আদৌ এটা কতটা সাকসেস হতে পারবে সেটা পুরোপুরি মেল পার্টনারের উপর ডিপেন্ড করছে। ফিমেল পার্টনার এখানে ইনঅ্যাক্টিভ, মেল পার্টনারের উপর ডিপেন্ড করছে। তাহলে মেল পার্টনার যদি টাইম মতো বিষয়টি না করতে পারে তাহলে কিন্তু চলে আসবে। সুতরাং খুবই রিস্কি মেথড। এবং শুধু তাই না,
2, 3, 4 ml সিমেল পর্যন্ত কথা বলা হচ্ছে, আর যেখানে বারবার বলা হচ্ছে এই এতটা পরিমাণ সিমেন্ট পড়লেই 10 কোটি শুক্রাণু, তারপরেই ফার্টিলাইজেশন সম্ভব। কিন্তু কপাল খারাপ থাকলে না, তার এক ড্রপও কিন্তু তারা এত অ্যাক্টিভ হয়ে যেতে পারে, তাতেই কিন্তু সমস্যা ফেলে দিতে পারে। সুতরাং আবারও ভীষণ রিস্কি মেথড। ল্যাকটেশনাল অ্যামোনিয়া আমরা বারবার আলোচনা করেছি। একটি বাচ্চা জন্মানোর পর প্রথম যে 2, 3, 4 মাস মতো টাইম পাওয়া যায়, এখানে 6 মান্থস এর কথা বলা আছে, ঠিক আছে। এনসিইআরটিতে 6 মান্থস এর কথা বলা আছে, এটা বলা মুশকিল আছে 6 মাসে হবে কিনা বলা মুশকিল আছে। মোটামুটি 2 থেকে 6 মাস পর্যন্ত প্রাথমিক দুগ্ধক্ষরণ অবস্থাতে তখন পিরিয়ডস বন্ধ থাকে, যেহেতু আগের বারে প্রচুর ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে ওভারকাম করার জন্য তখন পিরিয়ডস বন্ধ থাকে। আর সেই টাইমে পিরিয়ডস বন্ধ থাকার অর্থ হলো ওভা তৈরি হয় না, আর তার মানেই হলো ওভা যখন নাই তখন স্পার্ম তো তখন অ্যাভেলেবেল হলেও কোনো অসুবিধা নাই, কারণ একজন তো অ্যাবসেন্ট আছে। হলো, এটা একটা ব্যাপার রয়েছে। তো এগুলো কিন্তু সবই ন্যাচারাল আর ট্র্যাডিশনাল মেথড, এখানে কিচ্ছু ইউজ করা হচ্ছে না, সেই জন্য এগুলোকে ন্যাচারাল মেথড বলা হচ্ছে। সেকেন্ড, বেরিয়ার মেথড। এখানে ফিজিক্যালি যেন স্পার্ম এবং ওভা মিট না করতে পারে, ব্যাস এইটুকুই হলো বিষয়। এবং মিট না করতে পারাতে এখানে মেলের ভূমিকা থাকতে পারে, মানে মেলের তরফ থেকে একটা হতে পারে যে মিট না করা, আবার ফিমেলের তরফ থেকে একটা হতে পারে যে মিট না করতে দেওয়া। এগের সঙ্গে স্পার্মকে মিট করতে দেওয়া যাবে না, ব্যাস এখানে একটা বেরিয়ার বা বাধা তৈরি করা হবে, যার মাধ্যমে গোটা বিষয়টি হয়। প্রথমেই রয়েছে কন্ডম, দেন ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপস, ভল্টস, এইগুলো নিয়ে মনে হয় না খুব বেশি বলার আছে, ঠিক আছে। আমরা তবুও ফিমেলদের ক্ষেত্রে একটু বলে দেবো, মেলদের ক্ষেত্রে মনে হয় বলার দরকার নাই, ঠিক আছে। এখন তো 6 এর ছেলেমেয়েরাও দেখছি জানে, ঠিক আছে, মানে কি আর বলবো। হ্যাঁ, ভালো, মানে তাও যদি এটা সেক্স এডুকেশন চালু করে হতো তাহলে ভালো হতো, কিন্তু এটা অযথা জেনে গেলে মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি এটা সেক্স এডুকেশনের মাধ্যমে জানতো, এটা যদি এডুকেশন হতো তাহলে ঠিক ছিল, এটা এডুকেশনাল পারপাস। কিন্তু এটা যদি এমনি জেনে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটু বিপজ্জনক। হ্যাঁ, কারণ ওটা মুশকিল হয়ে যাবে। যাই হোক, ডায়াফ্রাম বা সার্ভাইভাল ক্যাপ এগুলো কি ইউজ কম হয়, সেই জন্য এই কথাগুলো একটু বলতে চাইছি। দেখো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং সেখানে এটা ছিল সার্ভিক্স রিজন, এটা ছিল মোটামুটি ভ্যাজাইনাল রিজন। ওকে, এবার বিষয় হচ্ছে সার্ভাইভাল ক্যাপ। সার্ভাইকাল ক্যাপ কেমন রয়েছে, এই যে সার্ভিক্স রয়েছে, এই সার্ভিক্সে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার পাওয়া যায়, কিনতে ভল্ট ক্যাপও বলা হয়। এটা জাস্ট এখানে লাগিয়ে দিতে হবে। যে ফিমেল পার্টনার, এটা তাকেই করতে হবে, যে ফিমেল পার্টনার আছে এটা তাকেই করতে হবে। খুব ভালো করে এইটুকু নিশ্চয়ই জ্ঞান আছে যে এটা হলো ভ্যাজাইনাল রিজন, একটা পেনিস ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে, আমি জানি না এর বেশি বাইরে অন্য কোনো আইডিয়া কারোর আছে কিনা। 12 হলে মনে হয় থাকতো, আশা করি এখন নেই। হ্যাঁ, তো এটা হলো ম্যাক্সিমাম রিজন যেখানে পেনিস যেতে পারে। তারপরে এটা সার্ভিক্স পড়ে যাচ্ছে, তাহলে সার্ভিক্সের মুখটাকে বন্ধ করতে হবে, এটাকে সার্ভাইকাল ক্যাপ বলা হয়। এটা ফিমেল পার্টনার তার ভ্যাজাইনাল রিজনের মধ্য দিয়ে ক্যাপটাকে ওখানে একটু মানে ওই খাঁজ করা আছে, ওটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে, তো ওটা ফিট হয়ে যাবে ওখানে। ওকে, তারপরে এখানে ইজাকুলেশন যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে স্পার্ম কিন্তু ওই দিকে যেতে পারছে না, সুতরাং মিট করতে পারবে না। এটা একটা অপশন হতে পারে। সেকেন্ড অপশন, ফিমেলদের ক্ষেত্রে যে কন্ডম রয়েছে, যাকে ডায়াফ্রাম বলা হয়, সেটা কি করা হয়, ওই যে লেবিয়া মেজর আর লেবিয়া মাইনর যে অংশ রয়েছে তার উপরে, মানে এরকম একটা বিষয় যে একটা বড় রিং থাকে আর একটা ছোট রিং থাকে, বড় রিং এর সঙ্গে ছোট রিংটা এইভাবে একটা এইভাবে একটা রাবারের একটা পর্দা থাকে, আর এই সাইডটা ব্লক থাকে, মানে ছোট রিং এর সাইডটা ব্লক থাকে, ঠিক আছে। ব্যাস, এবার যে ফিমেল পার্টনার তাকে নিজেকে কয়টাসের আগে এই রিংটাকে ভাঁজ করে তার ভ্যাজাইনাল রিজনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে, আর এই অংশটা লেবিয়া মেজরা মাইনরার উপরে ওভারঅল কভার করে থাকবে। তার মানে এরপর যে সেক্সুয়াল ড্রাইভ হবে সেখানে স্পার্ম তার লিমিটেশন হলো এই জায়গা, কারণ এই সাইডটা ব্লক করা আছে, এই সাইডটা ব্লক করা আছে। যখন কয়টাস কমপ্লিট হয়ে যাবে তারপরে ফিমেল পার্টনার এটা টেনে খুলে দেবে, দেন গিট মেরে ফেলে দেবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এইগুলোতে কেন বলা হচ্ছে, ওই যে বারবার বলছি না আমরা পড়ছি রিপ্রোডাক্টিভ হেলথ, তাহলে সেই জায়গাটা সেইভাবেই পড়া উচিত যেটা ইউজুয়ালি করা উচিত। কারণ এগুলো হিসাব মতো একটা দিক দিয়ে যেমন ধরো শুধু স্পার্ম রয়েছে বা ধরো সিমেন রয়েছে, তেমন এটাকে যদি খুলে ওপেনলি যদি ফেলে দেওয়া হয় তাহলে এটা কিন্তু তখন ইনফেকশনের কারণ হয়ে যেতে পারে। কারণ
এসটিডি, তাই না? এসটিডি গুলো যাবে কোথায়? তাহলে সেক্সুয়ালি যে সমস্ত ডিজিজ রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো রয়েছে, সেগুলো তো এর একটা অংশ, একটা পার্ট। তাহলে সেগুলোকে তো ভাবতে হবে মাথায়, না শুধু এটা তো ভাবলে হবে না যে এটা একটা অন্যরকম বিষয় চলছে, ওই রোগগুলোর কথা ভাবতে হবে। বোঝা গেল কি বলছি? আর সেই কারণের জন্য এখানে বলা হচ্ছে যে এখানে যে মেথড গুলো ইউজ করা হবে তার মধ্যে কিছু মেথড রয়েছে যেগুলো একসঙ্গে বেরিয়ার মেথড কাম যেগুলোকে এসটিডি কে আটকাতে পারবে। সব মেথডে কিন্তু এগুলো হবে না। যেমন ধরো এখানে ডায়াফ্রামের ক্ষেত্রে হবে এবং কন্ডোমের ক্ষেত্রে হবে, আর বাকি কোনো মেথডেই এসটিডি আটকানো সম্ভব নয়, কারণ সেখানে ইন্টারনাল অর্গান টু ইন্টারনাল অর্গানের ডাইরেক্টলি মানে মিট হচ্ছে, আর সেই জন্য যে কোনো ধরনের এসটিডি এখানে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই মেথড দুটো ইউজ করলেই একমাত্র দুটো দিক থেকেই বাঁচা সম্ভব, একটা এসটিডি আর একটা কন্ট্রাসেপশন, এই দুটো দিক থেকে বাঁচা সম্ভব, বাকি কোনো মেথডেই সম্ভব নয়। সেই জন্য এটা অবশ্যই মনে রাখার মতো বিষয়, বা এটা অবশ্যই খেয়াল রাখার মতো বিষয়। কারণ আমাদের কন্ট্রাসেপটিভ মেথড যেমন ইম্পর্টেন্ট, তেমনই ইম্পর্টেন্ট এসটিডি গুলো, তাই না? তো সেগুলো মারাত্মক এবং কোনো কোনো ক্ষেত্রে জীবন মানে নাশকারী আর কি। হ্যাঁ, একবার এলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে, আর সারবে না কোনদিন। তাহলে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রয়েছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এখানে বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করা হয়, আর নামেতেই বলা আছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। তাহলে এটা হলো ইউটেরাস বা জরায়ু। তাহলে এটা যদি ইউটেরাস হয়, এটা ইউটেরাস হয়, তাহলে এর মধ্যে ব্যবহার করা হচ্ছে এমন কোন ডিভাইস, তার কথা এখানে বলা হচ্ছে। ওকে, দেখো, দিস আর ইনসার্টেড বাই ডক্টরস অর নার্সেস ইন দ্য ইউটেরাস থ্রু ভ্যাজাইনা। এর আগে পর্যন্ত যেগুলো বললাম সেগুলো বললাম যে ফিমেল পার্টনার নিজে এগুলোকে ইউজ করবে, কিন্তু এখন যেটার কথা বলা হচ্ছে এটা কিন্তু আর ফিমেল পার্টনার নিজে পারবে না, এটা ডাক্তার অথবা নার্স দিয়ে এটাকে মানে প্রসেস করাতে হবে। ওকে, তো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখান থেকে নিচে আসে, সেটা হলো নন মেডিকেটেড আইউডিউস, কপার রিলিজিং আইডিউস, হরমোনাল রিলিজিং আইডিউস, এগুলো নাম আছে পরীক্ষায়, এইগুলো নাম আছে। এই যে LNG-20, হ্যাঁ, প্রোজেস্টার্ট, মাল্টিডোট, হ্যাঁ, এই যে নামগুলো রয়েছে এই নামগুলো পরীক্ষায় খুব আসে। আমরা দুটো একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো মনে হয় না দেখালেও চলবে। যেমন কপার টি, খুব পপুলার যেটা কপার টি। তো কপার টিটা কিরকম হয়? এরকম টি এর মতো দেখতে, যেখান থেকে কপার আয়ন সিক্রেশন হয়, এবং এর শেষে একটা দড়ি বাঁধা আছে। তো এই যে টিটা, এই টি এর মাথাটা কিন্তু দুটো সাইডই ফোল্ড করতে পারে। তাহলে যখন ডাক্তারবাবু বা নার্স যখন ইনসার্ট করছে তখন মাথাটা এইদিকে টেনে ধরেছে, তাহলে এটা সোজা হয়ে গেছে। এরপর এটা ভ্যাজাইনাল রিজনের মধ্যে নিয়ে গিয়ে সার্ভিক্স এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এটা এখানে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এই জায়গাতে আছে। তাহলে এটাকে ইনসার্ট করাতে গেলে অবভিয়াসলি ফিমেল পার্টনার তার সাহসে কুলাবে না, বোঝা গেল? কারণ এটা ভ্যাজাইনাল রিজনের কেস নয়, এটা কিন্তু সার্ভিক্স এর ভিতর দিয়ে নিতে হবে। একটু আধটু এদিক ওদিক খোঁচা লেগে গেলে কিন্তু ঘা হয়ে যাবে, ইনফরমেশন বা ঘা হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। সুতরাং এটা কিন্তু ডাক্তার বা নার্স মানে যে অভিজ্ঞ তাকে দিয়ে করাতে হবে। শুনতে অবাক লাগলেও ভারতবর্ষের ক্ষেত্রে এটা সবচেয়ে বহুল ব্যবহৃত কন্ট্রাসেপটিভ মেথড। হয়তো মনে হয় যে এটা তো আমরা প্রথমবার 12-এ শুনেছিলাম, এর আগে তো শুনেইনি কোনোদিন। হ্যাঁ, গোটা ভারতবর্ষের তুলনায় মানে কথা বলা হয়েছে, হ্যাঁ, কারণ এটা একবার ইউজ করলে মোটামুটি 3 বছর ভ্যালিডিটি। তো ভাবার আছে যেখানে কন্ডম ইউজ করতে হচ্ছে প্রতিবার একটা করে, তাহলে প্রতিবার একটা করে মানে হলো সেখানে দুটো বিষয় রয়েছে। একটা তো সেক্সুয়াল ড্রাইভের যে প্লেজারের কথা বলা হচ্ছিল, দুটো অর্গানের মাঝে একটা বাঁধা আছে, তো সেখানে একটু তো স্যাক্রিফাইস করতে হচ্ছে ব্যাপারটাতে। 2 নম্বর বিষয় হলো যে এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে হিসাব মতো, কারণ 3 বছরের ভ্যালিডিটি নিয়ে যদি এটা লাগাতে হয়, এটা লাগাতে যে খরচা হবে তার থেকে অনেক অনেক বেশি খরচা হবে এই কন্ডম ডায়াফ্রাম এগুলো ইউজ করতে। তো এটাও একটা ব্যাপার রয়েছে। সুতরাং এটার ক্ষেত্রে যদি একবার মোটামুটি এটা ইনসার্ট করে দেওয়া যায়, মোটামুটি 3 বছর মধ্যে ভ্যালিডিটি থাকে, এর মাঝে 12 করে নেওয়া যাবে, কোনো ব্যাপার নয়। যেমন এটা প্রবেশ করানোর ক্ষেত্রে যেমন ডাক্তারবাবুর দরকার হয়েছিল, বের করার ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু প্রয়োজন হয় না। এই দড়িটা ভ্যাজাইনাল রিজনের মধ্যে থাকে, এই দড়িটা ধরে যখনই টান মারা হবে তখনই টি এর মাথা দুটো উল্টো দিকে ঘুরে যাবে, সুতরাং ও এমনিতেই নর্মালি আস্তে আস্তে টানলে বেরিয়ে চলে আসবে। সুতরাং এটাকে বার করার জন্য কিন্তু আর ডাক্তারবাবুদের প্রয়োজন হবে না, এটা ইনসার্ট করার জন্য ডাক্তারবাবুর প্রয়োজন হয়।
বোঝা গেল? 3 বছরের ভ্যালিডিটি মোটামুটি। এবার অবভিয়াসলি কোম্পানির উপর ডিপেন্ড করছে বিষয়গুলো কতটা এফেক্টিভ হবে, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস বের করে। কি করে, মেথড কি রয়েছে দেখো, এখানে এই জন্যই বলা আছে নন মেডিকেটেড, কপার রিলিজিং আর হরমোন রিলিজিং। তা 3 ভাবে এটাকে কন্ট্রোল করা যেতে পারে। যদি নন মেডিকেটেড হয় তাহলে যে রিটার্ড স্পার্ম মোটিলিটি অলসো হ্যাভ স্পার্মিসাইডাল এফেক্ট, মানে স্পার্মের মোটিলিটি পাওয়ারকে নষ্ট করে দেবে, এবং আরেকটা কাজ করবে সেটা হলো স্পার্মগুলো ড্যামেজ করার কাজও করবে। সেকেন্ড যেটা রয়েছে কপার আয়নের ক্ষেত্রে, কপার আয়ন সিক্রেশন হবে, যেটা আমরা কপারটি দেখাচ্ছি মেনলি। কপার আয়ন সাপ্রেস দ্য মোটিলিটি, একই কাজ, মোটাইল মানে স্পার্মের যে মোটিলিটি যেটা ক্যাপাসিটেশনের ফলে হয়েছিল সেই মোটিলিটি পাওয়ারকে নষ্ট করে দেবে, তাহলে স্পার্ম আর যেতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে। আর সঙ্গে ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পার্ম, মানে স্পার্মের ক্ষেত্রে তার ফার্টিলাইজ করার ক্যাপাসিটিও কমিয়ে দিচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও সেটা অবশ্যই কন্ট্রাসেপ্টিক মেথড হিসেবে কাজ করবে। আরেকটি কাজ করে সেটা এখানে দেওয়া নাই, সেটা হলো ইউটেরাসের যে ফ্যাগোসাইটোটিক সেল আছে সেই ফ্যাগোসাইটোটিক সেল গুলোকে অ্যাক্টিভেট করে দেবে, ফলে যে স্পার্ম গুলো হাঁপিয়ে পড়ছে আর যেতে পারছে না তাদেরকে ধরে খেয়ে নেবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। সুতরাং সেখানেও স্পার্ম গুলো যেতে পারছে না আলটিমেট। হরমোনাল যেটা রিলিজিং আইওডি রয়েছে, মানে এখানে এমনও রয়েছে যে হরমোন রিলিজ করবে, আর সেগুলোর ক্ষেত্রে দে মেক দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্লান্টেশন অ্যান্ড সার্ভিক্স হোস্টাইল টু দ্য স্পার্ম, মানে সার্ভিক্সের থ্রু দিয়ে স্পার্মকে অ্যাকচুয়ালি গ্রহণ করতে চাইবে না, এবং এন্ডোমেট্রিয়ামের গ্রোথ ঠিকঠাক হতে চাইবে না, আর সেই জন্য ইমপ্লান্টেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর সুতরাং ইমপ্লান্টেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার কোনো সম্ভাবনা নেই। এখানে অনেক কোশ্চেন মাথায় ঘোরাঘুরি করে। কি রকম কোশ্চেন আমি বলে দিই, মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। সেটা যদি এটা লাগানো থাকে তাহলে পিরিয়ডস এর কি খবর, মানে ওটা কি নর্মালি হবে? হ্যাঁ, ওটা নর্মালি হবে। এই ছোট্ট একটা টি, এই ক্ষেত্রে দুটো দাগ এইরকমই সরু, এখানে এটা ইনসার্ট করা আছে এর ভেতরে। এটা কিন্তু এন্ডোমেট্রিয়ামের স্বাভাবিক গ্রোথ থেকে শুরু করে ভেঙে বেরিয়ে আসা এই সব কিছুর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। সুতরাং পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেল যেমন করে চলছিল তেমন করেই চলবে, সব সাইকেল নর্মাল আছে, এখানে সেসবের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরপর বলো যদি কোশ্চেন থাকে। ও মানে গ্রহণ করাতে চাইবে না, বাধা দেবে, সার্ভিক্স। ওকে, এগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে ওরাল কন্ট্রাসেপ্টিক, মানে মৌখিক, মানে ওরালি যেগুলো মানে খাওয়া হয় আর কি, সেই ধরনের কিছু কন্ট্রাসেপ্টিক পিল রয়েছে। তো ডেইলি বেসিসে রয়েছে, এখন উইকলি বেসিসে রয়েছে, মান্থলি বেসিসে আছে, আর এমার্জেন্সি আছে, 4 রকমের আছে। ওরাল এগুলো আমি মুখেই বলে দিই, এগুলো লাইন বাই লাইন না পড়ে আমার মনে হয় মুখে বলে দিলেও কাজ চলে যাবে, ঠিক আছে? দেখো, যেটা রেগুলার আছে সেটা কিরকম হয়, ধরো একটা স্ট্রিপ মানে একটা পাতা থাকবে, ওষুধের পাতা, ঠিক আছে? সেই পাতায় 1 2 3 4 5 এইভাবে নাম করা থাকবে, 6 7 8 9 10 এইভাবে দিয়ে 25 পর্যন্ত থাকলো। ওকে, এভাবে থাকবে 25 পর্যন্ত, 21 22 23 24 25 এটা থাকবে। এবার ধরো 1 নম্বর লাগছে না, 2 নম্বর লাগছে না, 3 নম্বর লাগছে না। এবার দেখো কার কবে লাগবে সেটা তো বোঝা মুশকিল, যাতে মহিলার ক্ষেত্রে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয় সেই কারণের জন্য এই ব্যবস্থা। এখানে 2-4টে ওষুধ হয়তো ফেলা যাবে, তাতে কিছু এসে যায় না, কোম্পানি ম্যাক্সিমাম দামই ধরে নিয়েছে তোমার কাছ থেকে, তোরা ফেলা যাওয়াটা ওর মধ্যে ধরে নিচ্ছে। তা দেখো 1 2 3 এগুলো জেনারেলি থাকেই না, মেজরিটির ক্ষেত্রে এগুলো থাকেই না। এবারে ওই কোম্পানি অনুযায়ী এগুলো ভ্যারি করে সব। তাহলে এই 3টে ওষুধ যদি থাকেও তাহলে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, পিরিয়ডস চলছে ধরো খাবে না, 5 নম্বর দিনে তার পিরিয়ডস বন্ধ হয়েছে, এই খাওয়া শুরু হয়ে গেল। প্রত্যেক দিন শোয়ার আগে একটা করে, রাত্রে ঘুমাবার যাওয়ার আগে একটা করে, কতদিন খাবে? ডে 25, তারপর আর খাওয়ার দরকার নেই। আর নেই তো খাবে কোথা থেকে, মানে ইউজুয়ালি তারপর আর খাওয়ার দরকার নাই, কারণ আর খেয়ে কি হবে, এর যেটা কাজ ফার্টিলাইজেশনকে আটকানো থেকে শুরু করে, যে তো অ্যাম্পুলা থেকে ছেড়ে কবেই চলে এসছে। 17 নম্বর দিনে অ্যাম্পুলাতে ছিল, এখানে 25 নম্বর দিনে খাওয়া বন্ধ করা হচ্ছে, তো ততদিনে ফ্যালোপিয়ান টিউব ছেড়ে একদম এখানে চলে এসছে, এন্ডোমেট্রিয়ামটাকে খুলে বের করার জন্য রেডি হচ্ছে। তাহলে সেই টাইমে আর জেনারেলি ওষুধটা খাওয়ার দরকার হবে না। এখন প্রশ্ন হলো, এই কন্ট্রাসেপটিভ পিলে কি আছে? আছে প্রজেস্টেরন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন পিল, একে প্রজেস্টেরন পিলও বলা হয়
অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন পিলও বলা হয়। এই দুটোর উপাদান এখানে রয়েছে। দেখবে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রজেস্টেরন অর প্রজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন ইজ ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস অর পিলস। এটা হলো রেগুলার। তাহলে যদি প্রশ্ন কখন থাকে আমাদের কাছে যে কি আছে কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে, তাহলে তার উত্তর হলো প্রজেস্টেরন ট্যাবলেট হতে পারে অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন ট্যাবলেট হতে পারে। নেক্সট, এই খাওয়ার ঝামেলার জন্য এখন উইকলিও চলে এসছে, মানে সপ্তাহে একটা করে খেতে হবে। আচ্ছা, এখানে একটা বলার বিষয় আছে, ধরো এমন তো নয় যে ওষুধ খেতে ভুলবে না লোকে, ভুলতেই পারে। ধরো কোনোদিন কোনো কারণে ভুলে গেছে, হ্যাঁ, ধরো 7 নম্বর দিনটা ভুলে গেছে, তাহলে 8 নম্বর দিনে রাতে দুটো খেয়ে নিত একসঙ্গে। তাই বলে যদি ভাবে 1 সপ্তাহ ভুলে গেছি সবকটা একসঙ্গে খেয়ে নেবো, দেখো এটা একটা কন্ট্রাসেপটিভ মেথড। আমরা বুঝতে পারছি যে এটাকে হরমোনালি এটাকে আটকানো হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এটাকে ব্রেক করো, তার মানে হরমোনাল ডিসব্যালেন্স হতে থাকবে। তাহলে ওই তুমি যে কারণের জন্য খাচ্ছ সেই কারণটাই ফুলফিল হবে না। হয়তো দেখা গেল খাওয়ার পরও তার সে প্রেগনেন্ট হয়ে গেল, কারণ এই খাওয়াতে প্রচুর এইসব উল্টোপাল্টা করেছে। একটার বদলে দুটো একদিন হতে পারে, কিন্তু তাই বলে এমন নয় যে অনেক দিনগুলো একবারে, এটাও হবে না। বোঝা গেল? এবার প্রশ্ন হলো যে এই ধরনের পিলগুলো খেলে কি কোনো সাইড এফেক্ট হবে? হ্যাঁ, হবে না কে বলল? হবে। তবে তার যে মানে যদি ডাক্তার দেখিয়ে তার ওজন অনুযায়ী নির্দিষ্ট ডোজে খায়, তাহলে অনেক কম সাইড এফেক্ট হবে, মানে সেটা নাকা বরাবর আর কি। কিন্তু যদি ওই মুখে বলে ওষুধের দোকান থেকে নিয়ে চলে এলাম, ওষুধের দোকান যেটা ভালো বুঝলো দিয়ে দিল, এইভাবে না খাওয়াটাই ভালো। সেই জন্য একটা প্রপার মেথড ফলো করে এগুলো খাওয়াটা উচিত। তবে না খাওয়ার থেকে ভালো কিছু হয় নাকি? তবে তাই বলে এমন নয় যে দেশের সংখ্যা বাড়াবে, হ্যাঁ, ওটাকে কন্ট্রোল করে না খেতে পারলে ভালো হয়। বাকি মেথড নিজের নিজের মতো করে। আচ্ছা, আর কি রয়েছে যেটা বললাম, উইকলি। উইকলি কেন? এই ডেলি ডেলি খাওয়া ঝামেলা, মনে রাখার ঝামেলা। সেই জন্য সপ্তাহে একটা করে খেলে ঝামেলা মিটে যায়। আর সপ্তাহে একটা করে যে দিনটা হবে সেটা বাঁচতে হবে, ওই পিরিয়ডস এর পর দিন থেকে শুরু করতে হবে, তার 7 দিন 7 দিন 7 দিন 7 দিন। জেনারেলি 3টে খেলেই হয়ে যায়, 4টেও দরকার হয় না। বোঝা গেল? যে 5 নম্বর দিনে যদি হয়, 5-এর পর 7 মানে 12, 12-এর পর 7 মানে 19, 19-এর পর 7 মানে 26, কমপ্লিট হয়েছে। মান্থলিও বেরিয়ে গেছে। কারণ দেখো, এবার যত তুমি কম এফোর্ট দেবে ঝামেলা একটু বাড়বে। ঝামেলা কেন বাড়বে বলছি, তার ডোজ তো একটু অন্যরকম হবে। তাহলে 1 মাসের পিলস একবারে খাবে, তার মানে সেই রেগুলেশনটা তাকে একবারে দেখাতে হবে। তো সেখানে একটু কমপ্লিকেটেড আছে, কিন্তু ঝামেলা আটকাতে অনেকজনই অনেক কিছু ব্যবহার করে, এটা একটা মেথড। ওকে, আর একটা রয়েছে যেটা এমার্জেন্সি। এমার্জেন্সি তো এমার্জেন্সি। এবার এমার্জেন্সি দেখো, এমার্জেন্সি লাগে কাদের? যেটা আনওয়ান্টেড, মেনলি আনওয়ান্টেড। এবার আনওয়ান্টেড নিশ্চয়ই আর বোঝাতে হবে না, আনওয়ান্টেড কখন হতে পারে? বিয়ের আগে হতে পারে, সেটা অন্য কোনো, মানে নিজের পার্টনার নয় অন্য কোনো পার্টনার হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে আনওয়ান্টেড। সেটা নিজেরও হতে পারে, সেটা বলা মুশকিল আছে। তো যখন দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে বিষয়টা মানে ওই হটকারিতার বসে হয়ে গেছে আর কি, হ্যাঁ, তো তারপরে এমনিও হতে পারে, তারপরে এটাকে 72 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে একটাই ট্যাবলেট। ঠিক আছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। দেখবে আনওয়ান্টেড 72 আই পিল, বাজারে যারা পপুলার ব্র্যান্ড ঘুরে বেড়ায় ওখানে লেখাই রয়েছে দেখো আনওয়ান্টেড 72, মানে উইদিন 72 আওয়ার্স। প্রথমবার কয়টাসের পর থেকে 72 ঘন্টার মধ্যে। এর মধ্যে যতবার কয়টাস হোক এটা কোনো ম্যাটার করে না, কিন্তু প্রথমবার কয়টাসের পর থেকে 72 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে। যত আগে খাবে তত ভালো। হ্যাঁ, এবার কি, ধরো মানুষ তো বিভিন্ন রকমের আছে, দেখছে যখন পিলই খাওয়াবো তখন মানে কয়টাসের ব্যাপারটা, নাম্বার অফ কয়টাস বাড়িয়ে তারপরে খাওয়ানো হবে, হতে পারে এরকম। তা দেখা গেল সেটা প্রথম দিন না খাইয়ে ধরো দ্বিতীয় দিন খাওয়ালো, কারণ জানেন খাওয়ালেই তার কিছুক্ষণের মধ্যেই তার পিরিয়ড শুরু হয়ে যাবে, সুতরাং মানে তার এন্ডোমেট্রিয়ামটাকে খুলে ফেলে দেবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের যা হবে, খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। এটা তো ভ্যারি করবে ওমেন টু ওমেন, নাও ব্যথা হতে পারে। মূলত এন্ডোমেট্রিয়ামটাকে খুলে ফেলে দেবে, মানে পিরিয়ডস হয়ে যাবে।
তার মানে যে সম্ভাবনাময় অবস্থাতেই ছিল না কেন, কোনো সম্ভাবনাই এখানে সাকসেস হবে না, কারণ যেটা ইমপ্লান্টেশনের জায়গা সেটাকেই তো নষ্ট করে দিচ্ছে। সুতরাং এখানে আর কোনো অপশন নাই। বোঝা গেল? এটা এটা এমার্জেন্সির ক্ষেত্রে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বিলের ক্ষেত্রে। এবার এমার্জেন্সি যখন খাওয়া হবে তখন তার সাইড এফেক্ট কিন্তু হিউজ এবং যা তা লেভেলের সাইড এফেক্ট আছে। কেউ যদি তার বিয়ের আগে মানে নর্মালি বাচ্চা নেওয়ার আগে মোটামুটি কিছু এরকম খেয়ে ফেলে, তাহলে কিন্তু তার বাচ্চা আসার ক্ষেত্রে হেভি চাপ হয়ে যাবে, চাপের হয়ে যেতে পারে। সে অনেক মোটা হয়ে যেতে পারে, অনেক রকমের সমস্যা আছে, অনেক মোটা হয়ে যায়, সাইড এফেক্ট আছে, প্রচুর সাইড এফেক্ট আছে। তার মধ্যে একটা মেন সাইড এফেক্ট সেটা হলো পরবর্তীকালে বাচ্চা আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, পিরিয়ডিক সাইকেলের সমস্যা আসবে, নর্মাল পিরিয়ডস এর যে ডেট ছিল সব উল্টোপাল্টা হয়ে যাবে, মানে ইরেগুলার পিরিয়ডস আরম্ভ হয়ে যাবে। তো ওই যে বলছিলাম না, দেখা গেল ধরো ডে 1 বললাম বন্ধ, আবার 5 দিন পর হঠাৎ করে আরেকবার, এরকম করে অ্যাবনর্মালিটি আসবে। এগুলো যত হরমোনাল ব্যাপার, তো হরমোনাল সাইকেল গুলোকে গন্ডগোল পাকিয়ে দেবে, দিয়ে সমস্যাগুলো হয়। ওকে, আচ্ছা, এই যেমন সহেলির নাম দেওয়া রয়েছে, যেটা ওয়ান্স এ উইক হ্যাঁ ইউজ করা হয়। তো সহেলির ক্ষেত্রে এখানে দেখে নেবে কি ডেটা দেওয়া রয়েছে। আচ্ছা, ইনজেক্টেবল অনেক রয়েছে যেগুলো ইনজেক্টেড মানে মানে ইনজেক্ট করেও হয়, যেগুলো আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসাবে নেওয়া হচ্ছিল সেগুলো ওরালি না নিয়ে সেগুলো ইনজেকশনের মাধ্যমে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবং তার ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, মানে খাওয়ার ক্ষেত্রে ডেলি খেতে হচ্ছিল, ইনজেকশনের ক্ষেত্রে একটা গ্যাপ আসবে। তাহলে প্রোজেস্টেরন or progesterone estrogen combination are used by females as injections or implant under skin. Their mode of action is like that pills and an effective periods are much longer. বলে দিচ্ছি আমি, progesterone or estrogen progesterone combinations and IUD are used as emergency contraceptive within 72 hours of coitus. It avoid pregnancy due to rape and casual intercourses. এখন বিষয় হলো এই যে মানে ইনজেক্টেবল যে ব্যাপারটা রয়েছে, এটা শুধু ইনজেকশন হয় এমন নয়, চিপও আছে। ঠিক আছে, যে এখান থেকে ইস্ট্রোজেন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরনে হরমোন সিক্রেশন হয়, সেগুলো কি হয় দেহের যে কোনো জায়গায় স্কিনের আন্ডারে সেটা ইমপ্ল্যান্ট করা হয়, মানে কেটে সেটাকে ঢুকিয়ে দিয়ে সেটাকে স্টিচ করে দেবে, সেটা স্কিনের মধ্যে রয়ে গেল। ঠিক আছে, ওখান থেকে নির্দিষ্ট টাইম পর পর ওখান থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে লেভেলে রেগুলেট করানো রাখা হয় সেই লেভেলে ওটা ক্ষরণ হতে থাকবে। এক্ষেত্রে একটা সমস্যা আছে। এখন প্রশ্ন হলো এটা ইউজ করে কি, মানে প্রশ্ন হতে পারে মানুষের মনে যে এইসব ইউজ করে কারা, ইউজ করারও লোক আছে অনেক। দেখো, প্রথমত রেড লাইট এরিয়াতে যারা রয়েছে, ঠিক আছে, যাদেরকে আমরা যৌন কর্মী বলি, তাদের ক্ষেত্রে এগুলো একটা মেথড হতে পারে। কেন? তার কারণ তাদের ক্ষেত্রে রেগুলার বেসিসে পিল খাওয়া, তার যা ইনকাম হয় তার থেকে খরচ বেশি হয়ে যাবে, এটা একটা সমস্যা হতে পারে। 2 নম্বর, রেগুলার বেসিসে সব মনে রাখাটাও চাপ আছে, এটাও একটা বিষয় হতে পারে। হেলথ ওয়ার্কার সরি, যারা সেক্সুয়াল ওয়ার্কার রয়েছে তাদের কথা বলা হচ্ছে, যারা প্রস্টিটিউট এরিয়াতে থাকে, রেড লাইট এরিয়াতে থাকে, তবুও বলবো এটা তারাও কম ইউজ করে। কেন? কারণ এসটিডি গুলো আটকানো সম্ভব নয়, আর সেই এরিয়াতে যারা যায় ম্যাক্সিমামই সব এসটিডি নিয়েই যায়, মানে কারণ তারা একাধিক জায়গাতে ঢো মারার অভ্যাস আছে, মানে যারা যায় এইসব জায়গায় তাদের অভ্যাসটাই একাধিক জায়গায় যাওয়ার অভ্যাস আছে। তাহলে এর থেকে ওর, ওর থেকে ওর, ওর থেকে ওর, ওর থেকে ওর একটা সম্ভাবনা থেকেই যায়। সুতরাং সেগুলোকে অ্যাভয়েড করা সম্ভব হবে না এসব করে। আর সেই জন্য তাদের ক্ষেত্রে মোস্টলি অ্যাকসেপ্টেবল বা ইউজেবল যে ব্যাপারটা সেটা হলো কন্ডম ও ডায়াফ্রাম ইউজ করতে হয়। মেল পার্টনার যদি না করে, মানে যে ওখানে যাবে সে তো আর মানে যেই হোক না কেন, হ্যাঁ, তো সে তো আর নিশ্চয়ই তার নিজের বইয়ের মতো করে বিহেভ করবে না, আশা করা যায়। সুতরাং সেই জায়গায় প্রোটেকশন সে নিতে নাও চাইতে পারে, তার জীবনের মায়া নাও থাকতে পারে, কিন্তু যে সেক্স ওয়ার্কার তার মায়া থাকতে পারে, থাকবে। সে বলবে ঠিক আছে আপনি ইউজ করবেন না, ঠিক আছে আমাকে তো ইউজ করতে দিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউজ করতেই হয়, নাহলে কিন্তু এএসটিডি আটকানো ভীষণ চাপ হয়ে যাবে। তাহলে ইউজ করে কারা? পর্নোগ্রাফি আমাদের গোটা ইন্ডিয়াতে, সরি গোটা ওয়ার্ল্ডে একটা ইন্ডাস্ট্রি। আমাদের ভারতবর্ষের মতো দেশগুলোতে এটাকে অন্য চোখে দেখা হলেও বিদেশের অনেক জায়গায় রয়েছে যেখানে হয়তো ছেলে মেয়েদের এই জাতীয় স্টার বানানোর জন্য বাবা মারা খুব খাটাখাটি করে, খুব চেষ্টা করে। ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করানো হয়,
ঠিক আছে, এগুলো বাস্তব। আমাদের ইন্ডিয়াতে বসে বাংলাদেশে বসে শুনলে এগুলোকে অদ্ভুত আজে বাজে আলোচনা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এগুলো সত্যি কথা, এগুলো কঠিন সত্য যে তারাও কিন্তু স্টার, পর্ন স্টার। ওকে, তো পর্নোগ্রাফি গোটা বিশ্বে একটা পপুলার মানে ইন্ডাস্ট্রি। তাহলে সেই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে আর তাদের যারা ভিউয়ার্স রয়েছে, এখানে সবচেয়ে বড় বিষয় যে ভিউয়ার্সটা কখনোই চাইবে না এটা দেখতে যে তাদের সামনে যে নায়ক নায়িকারা রয়েছে তারা এই ধরনের কিছু মানে কিছু মেথড ইউজ করে তারা সেই ভিডিও আনছে। তারা জেনারেলি চাইবে এগুলো ইউজ না করাতে দেখতে চাইবে। এ বুঝতে হবে, এর থেকে আর বেশি কি বলবো। তো সেক্ষেত্রে তারা ইউজ করে মেনলি এগুলো। এবং বিভিন্ন এই যে দেখবে জেলি আছে, বিভিন্ন ক্রিম আছে, লোশন আছে, এগুলো সব তাদের জন্য। কারণ এগুলোতে সাইড এফেক্ট হতে পারে, কিন্তু তাদের জন্য এখনই প্রশ্ন তুলবে স্যার তাহলে এসটিডি ওদের ক্ষেত্রে ওদের এক্সামিন করা হয়, ওদের ফুললি এক্সামিন করে তারপরে নিয়ে আসা হয়, সুতরাং ওদের ক্ষেত্রে এইসব সম্ভাবনা নেই। কারণ আগেই তাদের অলরেডি এক্সামিন হয়ে গেছে যে এইসব এসটিডি নাই। শুধু ওদের বিষয় হলো যে কন্ট্রাসেপটিভ মেথড, সেই মেথডটা ওদের এইভাবে ইউজ করা হচ্ছে, সেই জন্য তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যার বিষয় নয়। এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো এটা এটা যেহেতু অ্যাপ দ্বারা রেগুলেটেড, এটাকে কিন্তু হ্যাক করা যায়। তাহলে হ্যাক করে কিন্তু কেউ হরমোনাল যে সিক্রেশন বাড়িয়ে কমিয়ে দিতে পারে, এখানে তো সমস্যা হতে পারে। ঠিক আছে, মানে হ্যাকারদের তো আর হ্যাক করার জায়গার অভাব হয় না, কোথায় কি পেয়ে যাবে, তো এটা একটা মুশকিল হতে পারে এই ডিভাইসে। আর তাছাড়া এই ডিভাইসে তেমন কোনো অসুবিধা নেই এবং লং লাস্টিং, বহুদিন ধরে স্টে করে। সেজন্য মনে হচ্ছে যে কি কেটে কুটে কি সব এসব একবার ঢুকে নিলে বহু বছর যাবে, সুতরাং এটা সেই জন্য এফেক্টিভ হতে পারে বা ইউজেবল হতে পারে। তবে ওই যে বললাম নির্দিষ্ট মানুষদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, এগুলো সবার জন্য নয়। নেক্সট রয়েছে সার্জিক্যাল মেথডস, যেগুলোকে স্থায়ী পদ্ধতি বলা হয়, কারণ এগুলো স্টেবল। ভ্যাসেকটমি রয়েছে, টিউবেকটমি রয়েছে। আমরা জানি নিশ্চয়ই যে ফ্যালোপিয়ান টিউবের একটা পোর্শন কেটে দিয়ে অথবা এটাকে একটা নট লাগিয়ে গিট লাগিয়ে একটা ফাঁস মারা যায়, একটা ফাঁস মেরে দিয়ে রেখে দিল, ছেড়ে দিল। তাহলে এটাতে যেহেতু যে তোমার প্যাসেজটা, এই প্যাসেজটা যেহেতু ব্লক হয়ে গেল, হিসাব মতো প্যাসেজটাকে আটকে দেওয়া হলো, সেটা একটা গিট মেরেই হোক বা সেটা কেটে দিয়েই হোক, যে দুদিকে ধরো বেঁধে দিল, এদিকে বেঁধে দিল, তাহলে এইখান থেকে তোমার ওভারটা যাওয়া আটকে গেল। তার মানে ওভারটা যদি না যায় তাহলে স্পার্ম এসেই বা কি করবে, এখানে একটা প্রশ্ন সঙ্গে সঙ্গেই চলে আসে। তাহলে ওভিউলেশনের পর ওভারটা কি হবে, তাহলে কি তার পিরিয়ডস বন্ধ হয়ে যাবে? কোনো সম্পর্ক নাই এসবের সঙ্গে, পিরিয়ডস যেমন হতো তেমনই হবে। ভালো করে মন দিয়ে শোনো, যে ওভারটা রিলিজ করবে সে ওভারটা এখানে ডাইলিউট করে দেবে, ড্যামেজ করে দেবে, দিয়ে বডি অ্যাবজর্ব করে নেবে। বাকি বাকি রইলো বাকি এন্ডোমেট্রিয়াম, সে যেমন 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 করে বেরোতো তেমনই বেরোবে, শুধু ওভারটা আসবে না। বাকি পিরিয়ডস যেমন হতো তেমন ডে মেনটেন করে তার পিরিয়ডস হতে থাকবে। এটাকে মা কাকিমাদের ভাষায় লাইগেশন বলা হয় মেয়েদের কাছে, টিউব্যাক্টমি, যেটা বাড়িতে পরিচিত টার্ম। মায়েদের জিজ্ঞাসা করলেই মারা বলে দেবে। এটা করা আছে। এবার বিষয় হলো এটা যেহেতু একটা পার্মানেন্ট মেথডের কথা বলা হচ্ছে, এবার প্রশ্ন হলো যে এটাকে কি আর ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, ফিরিয়ে আনা সম্ভব। কারণ মানে আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলবো না যে মানে সেই অর্থে এটা অসম্ভব কিছু। কারণ কি, কারণ যদি এটাকে একটা ফাঁস দিয়ে রাখে তাহলে ফাঁস খুলে দেওয়া যেতে পারে, অথবা যদি এটা কাটাও থাকে তাহলে জোড়ার ব্যবস্থা আছে, টাকা দিলে সব হয়। এটা তো কোনো ছোটখাটো ব্যাপার, টাকা দিলে সব হয়, এটা খুব ছোটখাটো ব্যাপার হয়ে গেল, এসব হয়। কিন্তু স্থায়ী কেন বলা হচ্ছে? কারণ দেখো এটা নিয়ে যদি পুনরায় করে কিছু না করা হয় তাহলে কিন্তু এটা স্থায়ী, এটাতে কোনো আর কিন্তু তার ক্ষেত্রে এই কোন রকম মেথড ইউজ করার দরকার হচ্ছে না। এবং দুটো বাচ্চা নেওয়ার আগে ডাক্তারবাবু কখনোই করবে না, এটা কিন্তু একটা বড় সমস্যার বিষয়। যাদের ক্ষেত্রে একটা বাচ্চা আছে তাদের কিন্তু কখনোই টিউবেক্টমি করাবে না, মানে ডাক্তার করবেই না। ঠিক আছে, এটা একটা সমস্যা বলতে পারো, দুটো বাচ্চা নেওয়ার আগে করতে চাইবে না, ব্যাস এইটুকুই। হ্যাঁ, মানে তুমি যদি বলো যে আমি করে নেবো, আমার ব্যাপার না, তোমার ব্যাপার বললে তো হবে না, কিছু রুলস রেগুলেশন থাকে, আমার ব্যাপার বললে হয় না সবসময়। হ্যাঁ, স্বাধীন দেশের নাগরিক, আমার ব্যাপার, আমি কি করবো না, সবকিছুতে আমার ব্যাপার বললে হয় না স্বাধীন দেশে। বোঝা গেল কি বললাম?
তো এটা একটা মেথড হতে পারে, পার্মানেন্ট মেথড। আর একটা হচ্ছে ভ্যাসেকটমি, যেটা একই জিনিস, শুধুমাত্র ভাষা ডিফারেন্সিয়া যেটা রয়েছে মেলদের ক্ষেত্রে, যেটা ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্সিয়া, সেই ভাষা ডিফারেন্সিয়ার সেম জিনিস, মোটামুটি 2 সেন্টিমিটার মতো অংশ এখানে কেটে দেওয়া হয় অথবা নট লাগিয়ে দেওয়া হয়, যাতে ওই স্পাম ওখানে জানাতে পারে। তাতে কি হলো, তাতে কি যে ফিমেল, যে মেলটা রয়েছে তার কি কোনো, না কোনো কিছুতে কিছু নেই, কারণ তার ক্ষেত্রে বাদ গেল যেটা, সেটা হলো 10% স্পাম বাদ, বাকি 90% কন্টেন্ট তো তার পরবর্তী অংশ থেকে বেরোচ্ছিল। তো এটা বেরোনোতে কোনো সমস্যা নেই। তাহলে তার সেক্সুয়াল লাইফ যেটা, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। হরমোন টরমোন সে তো সব ব্লাডে যায়, তার সঙ্গেও কোনো সম্পর্ক নাই। শুধু এর সিমেনের মধ্যে স্পাম নেই, এই 10% স্পাম আউট। তাহলে স্পাম গুলো কি হবে, কি আবার হবে, এমনিতেই তো এপিডার্মিস রিজনে হজম করার ব্যবস্থা ছিল, তো সেইভাবেই হবে, নষ্ট করবে, ডাইলিউট করবে এবং তারপরে অ্যাবজর্ব করে নেবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই হলো ভ্যাসেকটমি এবং টিউবেক্টমি, মেল এবং ফিমেলদের মধ্যে দুটো মেথড, যেটাকে পার্মানেন্ট মেথড হিসাবে ব্যবহার করা হয়। তবে পার্মানেন্ট যদি মনে হয় আবার ঠিক করিয়ে নেবো, তাহলে সেটাও টাকা পয়সা দিয়ে সম্ভব সবে। এবার এক্ষেত্রে কিছু বিষয়ও রয়েছে, সেগুলো মজার বিষয়। সেটা হলো যে এগুলো যদি সরকারি জায়গায় করানো হয় না, মানে সরকারি হসপিটালে করানো হয় না, তাহলে সরকার এগুলোর জন্য টাকা দেবে, মানে যে করাবে তাকে টাকা দেবে, আর যে কনভিন্স করিয়ে নিয়ে গেছে তাকেও টাকা দেবে। যেমন ধরো মেলদের ক্ষেত্রে যদি মানে মেয়েদের ক্ষেত্রে যদি টিউবেক্টমি করানো হয়, মোটামুটি 1200 টাকা মতো সেই মেয়েটা পাবে, সেই ফিমেল পাবে, যে লাইগেশন করালো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালও দেবে। আর যে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে, কনভিন্স করিয়ে, সে 500 টাকা পাবে। কেন, প্রশ্ন হলো কেন, মানে এই কাজটাই করলে হয়, সব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবো। এখন দেখো, এটা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, দেশ তো চাইছে বাবা এবার নিয়ন্ত্রণ কর, অনেক হয়েছে। তাহলে এটা যদি বুঝিয়ে করা হয়, এটাই তো দেশের সরকারের পক্ষে সবচেয়ে বড় সমস্যা। তাহলে এই সমস্যা যে সমাধান করছে তাকে একটু গিফট দিতে হবে না, এটা তার গিফট। ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ লক্ষ্মী ছেলেদের ক্ষেত্রে রেট কিন্তু 1800 টাকা, পরীক্ষায় আসবে না। এখন প্রশ্ন হলো, মেয়েদের যদি 1200 হয়, তাহলে ছেলেদের 1800 কেন, এরকম অন্যায় কেন? কারণ একটা মানে এমন পড়ানোর বিষয়, সব জায়গায় আবার খোলাখুলি পড়ানো যায় না, সব দিকে তাকিয়ে দেখতে হয় যে সব বন্ধ আছে তো। ওই আমাদের দেশে সেক্স এডুকেশন চালু নেই। বলছি, একটা মেয়ে ইচ্ছা করলো বছরে একবারই মা হতে পারবে, একটা ছেলে কিন্তু 1000 ছেলের বাবা হতে পারবে। সুতরাং একটা মেলকে ইনঅ্যাক্টিভ করার থেকে একটা ছেলেকে যদি স্টেরাইল করে দেওয়া হয়, বন্ধা করে দেওয়া হয়, সেটা দেশের জন্য অনেক বেশি লাভজনক। আর সেই জন্য এটা বোঝা গেল। এটা আমরা অন্য জায়গাতেও পড়বো, যখন ধরো কথাই বলছি, ধরো ওই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, একটু আধটু আইবিএম যেমন শুনেছো আগে আগে, যে বিভিন্ন পতঙ্গরা প্রচুর ক্ষতি করছে, আর তাদের মেল গুলোকে ধরে ধরে স্টেলাইজ করে দেওয়া হচ্ছে। তাহলে মেল গুলো যখনই তোমার স্টেরাইল হয়ে গেল, তাহলে তারা তো আর কোনো কাজ করতে পারছে না, তাহলে সেখানে তাদেরকে ছেড়ে দিলেও তারা ইনঅ্যাক্টিভ, মানে সেই অর্থে তাদের বংশ ধ্বংস হয়ে গেল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো সেই কারণের জন্যই একটা মেলকে স্টেরাইল করে দিলে সেটা অনেক বেশি লাভজনক হবে। আর সেই জন্য কনভিন্স করানোর জন্য আবারও 500 টাকা, হ্যাঁ, যে নিয়ে যাবে। এবার কিচ্ছু নাই, সাইড এফেক্ট কিছু নেই, কোনো সাইড এফেক্ট নেই, সাইড এফেক্ট কোনো কেসই নেই। এবার বিষয় হলো, যদি ধরো একটা কথাই বলছি, যদি একটা ধরো হসপিটালের হাতে মদ খেয়ে পড়ে আছে এমন একটা লোক, তার 20 টাকা দরকার ছিল, তাকে যদি বলা হয়েছে যে তাকে 1000 টাকা দেওয়া হবে, সে আর কিছু দেখবে না যে কি জন্য লাগবে, মানে কি করতে হবে। তাকে তাকে বলা হয়েছিল হসপিটালে বেডে গিয়ে একবার শুতে হবে, তো আর ঠিক আছে, 20 টাকা পেলেই তার পাউচ হয়ে যেত, হ্যাঁ। আর সে যদি 1000 টাকা পায়, তার কত পাউচের দাম, তো তার জন্য আর কিছু লাগবে না, মজা করে বলছি। সে কিন্তু কি হবে জীবনে জানে না, হতে পারে এগুলো, মানে উল্টো পাল্টা জিনিস হয়ে যেতে পারে। যাই হোক, হলো। এরপর দেখো এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। না, এগুলো অনেক অংশেই মজা করে বলা, হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটতে পারে, না ঘটার কিছু নেই। এই যাদেরকে বন্ধু ভাবো না, তারা বন্ধু নাও হতে পারে।
বলা যায় না কবে কে কি করে দেবে। আজকে যেসব খবর ঘটেছে সেসব ঘটনাই তো বলছে বন্ধুরা বন্ধু নাও হতে পারে, তাই না? যাই হোক, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা মন দিয়ে শুনবেন, যেটাকে আমরা অ্যাবর্শন বলি। এখন বিষয় হলো এটা লিগাল, একদমই লিগাল। কেন? সরকার চাইছে জন্ম নিয়ন্ত্রণ হোক, তবে এনে নষ্ট করার থেকে না আনাই ভালো ছিল। প্রিভিয়াসলি যে মেথড গুলো ছিল সেগুলো ইউজ করলেই ভালো হতো, কিন্তু তারপরেও যদি অ্যাক্সিডেন্টালি চলে আসে বাচ্চা, প্রেগনেন্সি, তাহলে সেটাকে নষ্ট করা যেতে পারে। এটা কোনো ইলিগাল মেথড না, এটা পুরোই লিগাল, আইনত কোনো সমস্যা নাই, পুলিশও আসবে না, কিছুই হবে না, পুরো লিগাল মেথড। কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি। কারণ এটা যদি 12 সপ্তাহের মধ্যে করা হয়, মানে 3 মাস, 3 মাসের মধ্যে যদি করা হয় তাহলে এটা সেফ। যত আগে করা হবে তত সেফ। ম্যাক্সিমাম 24, মানে 6 মাস। 6 মাসের বেলা এটা হতে গেলে না, এটা কিন্তু মায়ের ক্ষেত্রেও অনেক বিপজ্জনক হয়ে যেতে পারে। কিন্তু লাস্ট 6 মাস, এরপরে কিন্তু এটা ইলিগাল হয়ে যাবে। 6 মাসে 9 মাসে ডেলিভারি হবে, কখনো 8 মাসে অ্যাক্সিডেন্টালি ডেলিভারি করানো হয়, প্রিটার্ম বার্থ। সেখানে 6 মাস মানে বুঝতে পারছো একটা বেবি কতটা ম্যাচিওর করেছে। তো সেই গোটা জিনিসটাকে বার করতে এটাও অনেক হ্যাপা, এবং মায়ের জন্য রিস্কি। তাহলে 6 মাস পর্যন্ত এত ডেট কেন দেওয়া হয়েছে? ধরো অনেক অনেক ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে তো। ধরো মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনিবনা হচ্ছে না, প্রথমে ভালোই চলছিল, তারপরে এই খিটিমিটি লেগেছে, হ্যাঁ, তার মধ্যে ধরো বাচ্চা চলে এসছে, তারপরে খিটিমিটি লেগেছে, দেখা গেল মাসের পর মাস পেরোচ্ছে, তো তাদের আরো বেশি বেশি করে লড়াই ঝামেলা বাড়ছে আস্তে আস্তে। যে দেখা গেল যে 6 মাসের মধ্যে তারা বলছে নাকি ডিভোর্স নেবে, তাহলে এবার বাচ্চা যে আসেই নাই তাকে জেনারেলি মানে কেউ অ্যাকসেপ্ট করতে চাইছে না। তো সেই সব ক্ষেত্রে হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, সেটা বলা মুশকিল কোন ক্ষেত্রে হবে। মোটামুটি 12 সপ্তাহ, মানে 3 মাস সেফ। যত টাইম এগোবে তত মায়ের ক্ষেত্রে রিস্কি। কেন? বাচ্চাকে তো নষ্টই করতে চলেছে, বাচ্চারা রিস্ক কি আছে, তাকে তো মেরেই বার করবে। সুতরাং রিস্ক যা হবে তা মায়ের। যত বেবি সঙ্গে মায়ের ইমপ্লান্টেশন যে ব্যাপারটা যত বেশি কম্প্যাক্টলি হবে, তত মায়ের ক্ষেত্রে বিষয়টি বিপজ্জনক হবে। আর সেই জন্য একটা সার্টেন টাইমের মধ্যেই এটা করে নেওয়াটা ভালো। ওকে, আচ্ছা, এইসব ব্যাপার রয়েছে। আর ইম্পর্টেন্স অফ এমটিপি, টু অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগনেন্সি, এগুলো কি বলার আছে আর? হ্যাঁ, কেন এমটিপি করানো হয়? আনওয়ান্টেড বেবি যদি চলে আসে সেক্ষেত্রে অবশ্যই এটা করানো হয়। যদি অনেক ক্ষেত্রে হয় কি, যে মায়ের ক্ষেত্রে অথবা বেবির ক্ষেত্রে মৃত্যু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, কোনো রোগে আক্রান্ত বেবি, অথবা দেখা গেল মা ডেলিভারি করাতে সক্ষম নয় এমন কোনো রোগে ভুগছে, তারপরে রোগটা ধরা পড়েছে, তো সেই সব ক্ষেত্রে বাচ্চাকে নষ্ট করতে হতে পারে। অথবা আনওয়ান্টেড বলতে ধরো কোথাও রেপ হয়েছে বা এই ধরনের কোনো সাবজেক্ট গুলোতেও কিন্তু একই বিষয় থাকে, যে সেখানে বেবি যে আসছে প্রেগনেন্সির পর তাকে নষ্ট করাতে হবে। ঠিক আছে, তো এগুলো রয়েছে। এবার এমটিপির যে মেথড রয়েছে, এগুলো এমটিপি ছিল। আচ্ছা, প্রবলেম রিলেটেড উইথ এমটিপি, মেজর অফ দ্য এমটিপিস আর পারফর্মড ইললিগালি। এবার ইললিগাল কথাটা কোথা থেকে গেল? কারণ মেথডটা লিগাল, কিন্তু যারা করছে তারা হয়তো সম্পর্কই নেই, তাহলে ব্যাপারটা ইলিগাল হয়ে গেল না? আজকের দিনে সব কেউ ধরে না, সেটা বিষয় না, বিয়েই হয়নি সেই রকম ছেলে মেয়ে, এবার তারা গিয়ে যখন হসপিটালে এটা করতে চাইছে, জেনারেলি এটা ইলিগাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। কারণ তাদের তো কোনো লিগাল মানে সম্পর্কই নেই, রিলেশনশিপই নেই, তাহলে ব্যাপারটা মানে লিগাল কি করে হচ্ছে? তাহলে ইলিগাল হতে পারে। এবার দেখো, আজকের দিনে এসব কেউ ধরে না, কিন্তু বিষয় হলো যে পয়সা করে খরচা করতে হবে। হ্যাঁ, যে নার্সিং হোমে করানো হবে, এটা তো হসপিটাল হয় না সব কাজ, যে নার্সিং হোমে করানো হবে সেই নার্সিং হোমে গিয়ে সেই অ্যাপ্রোচটা করতে হবে। এবার দেখা গেল সবকিছু করে যখন টাকা পেমেন্ট করছো, যে টাকা নিচ্ছে সে তোমার পাশের বাড়ির লোক, ব্যাস, তখন তো হাওয়া হাওয়া বেরিয়ে যাবে, তাই না? বা কি কারণে এসছে সেটা যদি জানতে পারে তাহলে তো বুঝে গেলে কি হবে, তাই না? তো সেই সব রিস্ক তো রয়েছেই, তবে রিস্ক তো নিতেই হবে। কারণ যাই হোক, তো
এই হিসাবে এটা ইলিগালি বলা হচ্ছে, ইলিগাল বলা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, মিসইউজ of amniocentesis states for fetal sex determination if the fetus is female it not allowed। আমরা জানি আমাদের দেশে এখনো এরকমের ব্যাপার স্যাপার রয়েছে, কন্যা সন্তান হলে তাকে মেরে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো যদি সেক্স ডিটারমিনেশন হয়, দিয়ে যদি হয় এমটিপি, তাহলে সেক্ষেত্রে তো সেটা ইলিগাল হয়ে গেল, কারণ এমটিপি হচ্ছে সেটা লিগাল, কিন্তু তার আগে সেক্স ডিটারমিনেশন করে নিয়েছে, দিয়ে জেনে নিয়েছে ফিমেল আছে, দিয়ে মেরে দেবো, এটা ইলিগাল, পুরো ইলিগাল। ঠিক আছে, সুতরাং এটা তো ধরা যাবে না, তার আগেরটা ধরতে হতো, মানে যখন সেক্স ডিটারমিনেশন করানো হচ্ছে তখন ধরাতে হবে। আর সেটা ধরার পরে এটা কোন উদ্দেশ্যে করছে কে জানে, তাই না? এই উদ্দেশ্যটা তো কেউ জানতে পারবে না, তাহলে সেই ব্যাপারটাকে আটকে রাখতে হবে। এখানে যে রুলস রেগুলেশনের কথা বলা আছে, যে কখন কি হয়েছিল না হয়েছিল। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে enacted the Medical Termination of Pregnancy Act 2017 to reduce illegal abortion and consequently এগুলো একটু দেখে নেবে, হ্যাঁ, এগুলো থেকে ডাইরেক্টলি কোশ্চেন আসবে না। ঠিক আছে, এরপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এমডিবি নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এখানে খুবই ছোট করে আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যাকে ভেনেরিয়াল ডিজিজও বলা হয়। ঠিক আছে, যাকে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনও বলা হয়, আরটিআই। ঠিক আছে, ওই আরটিআই নয় কিন্তু এটা। হ্যাঁ, অ্যাজ ফর এক্সাম্পল গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্ডস, হ্যাঁ, ট্রাইকোমোনিসিস, হেপাটাইটিস এ, বি এন্ড এইডস, এগুলো সব রয়েছে, আরো আছে। তো এর মধ্যে মেইনলি দেখো তোমাকে কি করতে হবে, এই রোগগুলো সম্পর্কে আমাদের তো ডিটেলস কিছু নেই, আমাকে মেজর যেটা জানতে হবে এর প্যাথোজেনের টাইপ কি আছে, মানে সিফিলিসের ক্ষেত্রে প্যাথোজেন কি আছে, গনোরিয়ার ক্ষেত্রে প্যাথোজেন কি আছে, এটা সব ব্যাকটেরিয়াল, হেপাটাইটিস বি, এইডস এর ক্ষেত্রে এগুলো ভাইরাস। তাহলে কার ক্ষেত্রে প্যাথোজেনের নাম কি আছে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এনসিআরটি তে জানা এটা ইম্পর্টেন্ট তো হবে না, কিন্তু এর টাইপটা ইম্পর্টেন্ট, যে কোন ক্যাটাগরির লোকজনেরা, এটা ইম্পর্টেন্ট। বোঝা গেল, এটা করতে হবে। এবার হেপাটাইটিস বি এইচআইভি কিভাবে ট্রান্সমিট করে, এ তো বললে তো সারাদিন মানে সারা রাত ধরে গল্প বলতে হবে, তারপর শেষ হবে। ঠিক আছে, একটু বলে দিচ্ছি। দেখো, হেপাটাইটিস বি, যে মানে হেপাটাইটিস বি আর এইডস, এইডস এর মধ্যে, এই দুটোর মধ্যে অনেক মিল আছে, মানে রোগ ছড়ানোর যে ট্রান্সমিশন পদ্ধতি তাতে অনেক মিল আছে। আমরা সব এসটিডি মিলিয়ে একবার বলে দিচ্ছি যে কি কিভাবে এসটিডি ছড়াতে পারে। সেটা হলো যে আনপ্রোটেক্টেড সেক্স, প্রথমেই নাম চলে আসবে, যে 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 উদাহরণগুলো দিলাম, সেক্ষেত্রে যদি ইন্টারনাল অর্গান টু ইন্টারনাল অর্গান, মানে কিভাবে ছড়াবে, ইন্টারনাল অর্গান টু ইন্টারনাল অর্গান যদি টাচ হয়, যদি ব্লাড টু ব্লাড টাচ হয়, আর যদি মিউকাস টু মিউকাস টাচ হয়, তাহলে এইগুলো ক্ষেত্রে সমস্যা বা সম্ভাবনা রয়েছে এসটিডি ছড়ানোর ক্ষেত্রে। তার মধ্যে কিছু এসটিডি রয়েছে যারা এত কিছু লাগবে না, তার আগেই ছড়িয়ে যেতে পারে, যেগুলো ছোঁয়াচে টাইপের, কিন্তু এইডস বা হেপাটাইটিস বি সেই অর্থে ছোঁয়াচে তো নয়, তো এগুলো নিয়ে এটা বলা ঠিক হবে না। তো এর মানে কি বলতে চাইছি, এইডস আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে বলতে চাইছি যে আনপ্রোটেক্টেড সেক্স হলে দুটো অর্গানের মধ্যে টাচ হবে, তার মানে সেখানে কিন্তু চলে যেতে পারে, চলে যাবে, ধরেই নাও যে এইডস মানে এইচআইভি অথবা হেপাটাইটিস বি এর মতো ভাইরাস। এবার এই যে আমরা কথাটা বলছি, কেন বলছি ব্লাড টু ব্লাড কানেক্ট হলেও হবে, তার কারণ উদাহরণ তো হাজারো আছে। ধরো ট্যাটু করার ফ্যাশন এসছে, প্রচুর ছেলেমেয়েরা প্রচুর ট্যাটু করে। তো এখন দেখো যে যে পার্মানেন্ট ট্যাটু যারা করে তারা জানে ওখানে সুচ গেথে 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 গেথে, হ্যাঁ, পিন করে 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 সে পার্মানেন্ট ট্যাটু গুলো বানায়। এবার ধরো ওই সুচ গুলোর মেজরিটি অর্থে কিন্তু একাধিক জনকে বারবার ইউজ করা হয়, তাহলে এবার বুঝে নাও একটা ইনজেকশন যদি আরেকটা গায়ে ফুরে দেয়, তাহলে এর রোগ তোর গায়ে চলে গেল। আগে এসব হতো, এখন এসব হয় না। গ্রাম সাইডে যদিও হয় তবুও নিশ্চয়ই বারণ করে কেউ না কেউ, যে এগুলো আর করা যায় না। এই কান ফোড়া, নাক ফোড়া এসব ছিল না আগে সুচে করে, এখন তো মানে বন্দুক হয়ে গেছে, তাই না? তো এই জায়গাগুলো কিন্তু একাধিকবার যেহেতু ইউজ হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু এই সমস্যা আসবে। এবার এইটা বোঝার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু নিজের মতো, কারণ কি বলছি, ধরো তুমি সেভ করতে গেছো সেলুনে, ঠিক আছে, এবার দেখা গেল যে তোমার আগে যে গেছে ঘুরে, সে
এইডস এর পেশেন্ট, ঠিক আছে, তার ধরো কেটে গেছে কোথাও দাড়ি কাটতে গিয়ে, এবার ব্লেডটাকে তো চেঞ্জ করে দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু খুরটা ডেটল স্যাভলন ধোয়া তো কি এসে যায়, ভাইরাস কি ওইভাবে যায় নাকি ওইভাবে অত সহজে? ভাইরাস তো থাকতেই পারে। সুতরাং এটা একেবারেই সেফ না, কারণ তোমারও কাটতে গিয়ে আবার কাটতে পারে। তাহলে আগে থেকেই খুঁড়ে ছিল ভাইরাস, এবার কেটে গেল। ইনকিউবেশন পিরিয়ড বলে একটা জিনিস আছে, নিশ্চয়ই জানো, যে একটা রোগের জীবাণু যেদিন ঢুকলো আমার শরীরে, যতদিন না পর্যন্ত তার বহিঃপ্রকাশ করাচ্ছে, তার সিমটম শো করাচ্ছে, সেই টাইমটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এইচআইভির ক্ষেত্রে সবচেয়ে বড় ইনকিউবেশন পিরিয়ড রয়েছে 6 মাস থেকে 10 বছর। তার মানে আজকের দিনে যদি কারোর শরীরে এইচআইভির জীবাণু ঢোকে, মানে ভাইরাস ঢোকে, 10 বছর পর তার রোগ ধরা পড়তে পারে। এবার তুমি বুঝে নাও, সে তো ভুলেই যাবে দুষ্টুমিটা কখন কোথায় হয়েছিল, কারণ সে তার ওই লাইফটাই যদি অনেক দুষ্টুমি করে থাকে, তা তার তো মনেই থাকবে না যে কে এর জন্য দায়ী ছিল, তাই না? তো এটা একটা সমস্যার কারণ হতে পারে। মানে আমরা বলতে চাইছি যে তোমার সঙ্গে অনেক দাড়ি কাটার ঘটনা ঘটবে, অনেক কিছু ঘটবে, এবার এত কিছুর পর কোথা থেকে এলো এটা বোঝা মুশকিল। তবে হ্যাঁ, একটা করে খুর পকেটে করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে। এবার বিষয় হলো যে একজন কাউরির এইডস হয়েছে তার মানে তাকে কিন্তু খারাপ লোক বা খারাপ মেয়ে বলে দাগিয়ে দেওয়াটা ঠিক হবে না, এটা একটা বিষয়। কারণ আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে আরো অনেক মেথড রয়েছে যার থ্রু দিয়ে কিন্তু যেতে পারে। যেমন ধরো কিচ্ছু না, মানে এত সিম্পল ভাবে ধরো তোমার ধরো তোমার কোনো একটা জায়গায় কেটে গেছে, ছড়ে গেছে, সাইকেল নিয়ে পড়ে গেছিল, যে কাটা ছড়া আছে, সেই অবস্থা তুমি বাঁচে যাচ্ছ। এখন দেখা গেল এইডস মানে এইচআইভি তে ভুগছে, এইডস এ ভুগছে একজন ব্যক্তি, তার একটা ধরো ফোড়া আছে, এবার তোমার পাশে সে দাঁড়িয়েছে, তুমি কি করে জানবে? জানার কথা নয়। এবার ভিড়ে ঢেঁসা ঢেঁসিতে দেখা গেল তোমার গায়ের সঙ্গে তার গায়ে টাচ করা, মানে এরকম করে লেগে গেছে, দুবার ঘষে গেছে, নাও ঠেলা সামলাও। এবার তুমি তো জানলেই না কোথা থেকে কি হয়ে গেল, ওর ছিল তেল বলে ব্লাড টু ব্লাড কানেক্ট হয়ে গেছে, তো ওইটুকুই তো এনাফ যাওয়ার জন্য, হলো? তাহলে উদাহরণ নিজের মতো করে করে নাও, এসব তো পরীক্ষায় আসবে না। তো ব্লাড টু ব্লাড, এবার ধরো কেউ অর্গান ট্রান্সফার করেছে, জেনারেলি পরীক্ষা করা হয়, তার আগে টেস্ট করা হয়, হ্যাঁ, তারপরেও যদি সমস্যা আসে, ব্লাড ট্রান্সফিউশন করানো হচ্ছে, একজনের ব্লাড আর একজনকে দেওয়া হচ্ছে, এসব সমস্যা হতে পারে। এইসব ক্ষেত্রে কিন্তু এসব রোগ আসতে পারে। ওকে, তবে এইডস এর ক্ষেত্রে যেগুলো অবশ্যই বলা উচিত, পরীক্ষার জন্য নয় এমনি, সেটা হলো যার এইডস হয়েছে, আমরা দেখো রোগকে ঘৃণা করব, রোগীকে তো না, তাই না? তাহলে যার হয়েছে তার জামা কাপড় পরলে এই রোগ হয় না, তার সঙ্গে খাবার খেলে হয় না, হাগ করলে হয় না, লাইট কিস করলেও হয় না, হ্যান্ডশেক করলে হয় না, এগুলো কোনো কিছুতেই হয় না। সুতরাং তাকে এক ঘরে করে দিয়ে, সে তো এমনিই জানে যে আমার মৃত্যু কিন্তু একটা সার্টেন এজ পর্যন্ত বাঁধা আছে, কারণ যার ভ্যাকসিন এখনো বেরোয়নি। তাহলে তাকে এক ঘরে করে দেওয়ার মানে হলো তার মৃত্যুকে আরো এগিয়ে দেওয়া, সে তো ডিপ্রেশনে ভুগে যাবে, তাই না? সুতরাং তাকে ওই রকম করলে হবে না, যে সে যে খারাপ লোক এমন তো নয়, এমন নাও হতে পারে, তাই না? তো অন্যভাবেও চলে আসতে পারে, কিন্তু আমাদের মধ্যে মাথায় বদ্ধ ধারণা আছে প্রথম পয়েন্টটা, যে আনপ্রোটেক্টেড সেক্স, মানে যে কোনো জায়গায় যেন দুষ্টুমি করেছে তাই এই যে হয়েছে, এরকম মাথায় নেওয়াটাও ভুল। ঠিক আছে, তো এইগুলো রয়েছে। তবে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, এখানে কিন্তু আরো ক্যাজুয়ালিও কিন্তু এই রোগ আসতে পারে। ঠিক আছে, এখানে যেমন বলছিলাম এটা ওটা ব্যবহার করলে হবে না, তার বাথরুম ইউজ করলে হবে না, টয়লেট ইউজ করলে হবে না, এটা হবে না, ওটা হবে না। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু এই বাধাগুলো আরো কম, মানে হতে পারে। ঠিক আছে, সুতরাং হেপাটাইটিস বিও মারাত্মক, কারণ এও লিভারে ইনফেকশন করে, তারপরে সেখানে ক্যান্সারও করে তুলতে পারে। তো হেপাটাইটিস বি কেও খুব লাইটলি নেওয়ার কিছু নাই, তবে এডস এর ক্ষেত্রে এডস এর থেকে লাইটলি নেওয়া যেতে পারে হেপাটাইটিস এ বি কে। ওকে, আর যেগুলো রয়েছে সেগুলো থেকে কি হয় না হয় সেসব দেওয়া আছে। Except hepatitis B, genital herpes and HIV, other diseases are completely curable if detected early and treated properly। মানে এগুলোকে পুরোপুরি ভাবে সারিয়ে তোলা সম্ভব। হেপাটাইটিস বি, জেনিটাল হার্পিস এবং এইচআইভি ছাড়া অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোকে যদি আর্লি স্টেজে ধরা পড়ে এবং তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট করানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পুরোপুরি ভাবে সারিয়ে তোলা সম্ভব। আচ্ছা, আর্লি সিমটমস: ইচিং, ফ্লুইড ডিসচার্জ, স্লাইটলি পেন, সোয়েলিং এটসেট্রা ইন জেনিটাল রিজিয়ন, মানে জননাঙ্গে এই সমস্ত সমস্যাগুলো হবে। ইচিং মানে চুলকানি হবে, ফ্লুইড ডিসচার্জ মানে কিছু ফ্লুইড ডিসচার্জ হতে থাকবে বারবার, ঠিক আছে, হালকা হালকা পেন হবে, ফুলে উঠবে, এই সমস্ত সমস্যাগুলো হতে থাকবে। এই খুব মারাত্মক রোগ, এসটিডির প্রত্যেকটা রোগ দারুণ দারুণ মারাত্মক রোগ। ঠিক আছে,
এ হলে জীবন মানে ঝাড়া গাড়া ধরে দেবে আর কি। হ্যাঁ, তাদের সিপিলিস গনোরিয়া সব অ্যাবসেন্স অর লেস সিগনিফিকেন্ট আর্লি সিমটমস অ্যান্ড সোশ্যাল অর স্টিগমা, এগুলো কিছু ওরম বলার কিছু নেই অত, এগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, এসটিডির ক্ষেত্রে কোন কোন মেজার্স গুলোকে অবলম্বন করা উচিত সেগুলো আমরা মুখে বলে দিলাম। আচ্ছা, প্রিভেনশন বলা আছে, এগুলো আমরা বললাম যে একাধিক পার্টনার না রাখা। ঠিক আছে, তাছাড়াও হতে পারে, যাই হোক তবুও একাধিক পার্টনার তো একটা মেন কারণ হচ্ছে, তো একাধিক পার্টনার না রাখা। অলওয়েজ ইউজ কন্ডমস ডিউরিং কয়টাস, মানে যদি একাধিক পার্টনার আবার রাখতেই হয়, বাধ্যবাধকতা থাকতে পারে, রাখতেই হয়, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কন্ডম বা ডায়াফ্রামের মতো ব্যবস্থা করে রাখতে হবে। কাউকে ভরসা নাই, এখানে বিষয় হলো কাউকে ভরসা নাই। ঠিক আছে, কারণ যদি সেই লোকটি যদি পরকীয়ায় থাকে, তাহলে এটা কে গ্যারান্টি দিল যে মহিলাটা তার সঙ্গে পরকীয়ায় আছে সে আরো পরকীয়ায় নাই? এমন কে গ্যারান্টি দিতে পারে? কারণ সে তো এমনিতেই এমনিতেই তো সে মানে আহ সেই অর্থে কি বলবো, তার নিজের পার্টনারের সঙ্গে একটা কি বলে ওটাকে, বলছি নিজের পার্টনারের সঙ্গে সে তো এমনিতেই, বাংলা ভাষায় আসছে না যে, বলছি একজন একজন পুরুষ যদি তার মিসেসকে ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তো সে সে তো তার পার্টনারকে কি করছে, ধুর বাবা, চিট করছে। এটা মাথায় আসছে না, তাহলে চিট করছে। তাহলে এখানে এমন কে বললো যে আরেকজন পার্টনার যে আরেকজনকে ধোকা দিচ্ছে সে আবার অন্য জায়গায় চিট করছে না? এমন তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এখানে মানে সেই পারাময় ব্যাপারটা হতে পারে আর কি। তো সুতরাং ব্যাপারটা হলো যে এখানে কাউকে বিশ্বাস করা যাবে না। তো সেই অর্থে সব সময় এটা পড়লাম নিট পেলাম কি পেলাম না সেটা বিষয় নয়, বিষয় হলো বাকি লাইফটাকে ডিল করতে হবে। সেই লাইফে এগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে যে প্রত্যেকেরই কিন্তু পুলিশ যেমন প্রত্যেককে সন্দেহ করে না, সেই রকম এই সব বিষয়গুলোর জন্য প্রত্যেককে সন্দেহ করতে হবে। কারণ এখানে সন্দেহের বাইরে কেউ নাই, পুলিশের মতো যার দিকে তাকাবে সেই সন্দেহজনক ব্যক্তি, সেরকম বিষয় হতে হবে আর কি। হ্যাঁ, এখানে কাউকে ভরসা নাই। আচ্ছা, ইন কেস অফ ডাউট গো ডিটেকশন অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট, যদি কোনো ডাউট থাকে ট্রিটমেন্ট করাতে হবে, এবং আর্লি স্টেজে ট্রিটমেন্ট করালে অনেক রোগ সারাতে পারে। এসটিডি ফেস্টিডি মানে এইচআইভি বা জেনিটাল হার্পিস এগুলো কোনো সারানো যায় না। ঠিক আছে, তবে বাকি যে রোগগুলো আছে সিফিলিস গনোরিয়ার মতো রোগগুলো আছে সেগুলো কিন্তু আর্লি স্টেজে হলে, প্রপার ট্রিটমেন্ট হলে, ভালো ডাক্তারবাবুর কাছে দেখালে সেগুলো পুরোপুরিভাবে সেরে যেতে পারে, সময় লাগবে, সেরে যাবে। হলো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের এখানে পড়ানোর, সেটা হলো ইনফার্টিলিটি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখানকার। ইনফার্টিলিটি কি, সেটা হলো দেখো, আমরা আগে সমস্যাগুলো একবার দেখবো, হ্যাঁ, তারপরে সমাধানগুলোই যাব। ইনফার্টিলিটি, দেখো একটা ফিমেলের ক্ষেত্রে তার মা না হওয়ার পিছনে হাজারো কারণ থাকতে পারে। তার মধ্যে কিছু কারণ নিয়ে আমরা কথা বলবো অল্প অল্প করে, যা পড়ানো আছে তার মধ্যে থেকে আশা করি বুঝে যাবে। এখানে আঁকাতে তেমন আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে আমরা মেইন যেটাতে ফোকাস করতে চাইছি সেটা হলো প্রবলেম কোন কোন জায়গায় হতে পারে, কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে, তার জন্য এই মহিলাটির ক্ষেত্রে বাচ্চা না আসতে পারে। আমরা এক সাইড থেকে যাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি প্রবলেম একটি মহিলার ক্ষেত্রে থাকতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট গুলোকে দেবো। কি বলছি ভালো করে বুঝবে, আমরা একটা একটা করে প্রবলেম আগে শুনবো আর তার একটা একটা করে সমাধান আমরা করে দেবো। তাহলে কিন্তু আমরা আলটিমেট একটা সিদ্ধান্তে চলে আসতে পারবো যে কোন প্রবলেমে কি করতে হবে, নিজেরাই বুঝতে পারবো। কিছু সমস্যা রয়েছে, কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলোকে আমরা নর্মালি মেডিকেশন ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তোলা যেতে পারে, সেগুলোর জন্য খুব একটা ঝামেলা করার দরকার হবে না। যেমন প্রথম আমরা শুরু করছি এই জায়গা থেকে, ধরো ফিমেল ভ্যাজিনাল রিজনের পিএইচ লেভেল একদম অ্যাসিডিক লেভেল আছে। এটা একটা কারণ হতে পারে যে এখানে
স্পাম পড়ার সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে যায়। এটা কোনো সেইভাবে বিশাল কিছু প্রবলেম নয়, এটা ওষুধের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। সুতরাং ইনফার্টিলিটির মতো সমস্যায় এখানে বিশাল কিছু সমস্যা নয়। আমরা আগে বলে দিই একটু ইনফার্টিলিটি ব্যাপারে। দেখো, ইনফার্টিলিটির বাংলা হলো বন্ধ্যাত্বতা, তাই তো? এখন আজকের দিনে যদি তুমি রিসেন্ট সার্ভে দেখো তাহলে বুঝতে পারবে যে 70% কাপলের ক্ষেত্রে, আজকের দিনে বিবাহিত 70% কাপলের ক্ষেত্রে নর্মাল বাচ্চা আসছে না, কিছু না কিছু প্রবলেম ফেস করছে। 1 বছর 2 বছর মানে ডাক্তার দেখাতে হচ্ছে, তারপরে সমস্যার সমাধান ছোটখাটো হতে পারে, আর সমস্যা থেকেই যাচ্ছে। এবং 70% মানে মেজরিটিতে বলেছি। কেন? খাদ্যে ভেজাল আর বাতাসে পলিউশন। ছোট থেকে ভেজাল খেয়ে বড়, আর ছোট থেকে শ্বাস নিচ্ছি পলিউটেড। তো এই দুটোর কারণে, আর স্ট্রেস, অবভিয়াসলি স্ট্রেস, ছোটবেলা থেকে স্ট্রেস, বিভিন্ন রকমের পড়াশোনা থেকে আরম্ভ করে আরো এটা 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 সেটা অনেক রকমের চাপ থাকে। সেই সমস্ত চাপ নিয়ে মানে খেলাতে ধরো বিল্ডিং বানাতে পারছো না, হ্যাঁ, কোনো গেম খেলাতে বিল্ডিং বিশাল স্ট্রেস আছে, হ্যাঁ, রাতে ঘুম আসছে না, বিল্ডিং বানানো যাচ্ছে না। আমি জানি না কোন খেলায় কি হয় না হয়, আমি একটু বলছি আর কি। যাই হোক, তারপর তো এটা ওটা সেটা হিজিবিজি চাপ তো আছেই, লেগে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম ঘটিত চাপ আছে, সে আবার বিশাল চাপ, হ্যাঁ। তারপর আর একটু বড় হলে তখন আবার চাকরি বাকরি চাপ আছে, হ্যাঁ, তো কাদা চাপ, জীবনে চাপই চাপ। তো এই চাপও কিন্তু একটা কারণ। এই জায়গায় ইনফার্টিলিটি আজকের দিনে তুমি দেখবে মানে শহরের বুকে দাঁড়িয়ে ইনফার্টিলিটি সেন্টার গাদা খুঁজে পাবে, প্রচুর খুঁজে পাবে। কারণ সমস্যাটাই এত বারবারন্ত অবস্থায় আছে। তো অনেক কারণই রয়েছে, মানে এই কারণে অনেকের ডিভোর্স হয়, খুব নর্মাল ব্যাপার। বাচ্চা আসে নাই, ডিভোর্স। 2 বছর 3 বছর 4 বছর একসঙ্গে সংসার করেছে কিন্তু বাচ্চা আসছে না। দেখো, সবাই মানিয়ে নেয় না, সবারই একরকম ব্যাপার হয় না। অনেক জায়গাতেই আছে যেখানে কিন্তু তাদের বাচ্চা না আসার জন্য ডিভোর্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইনফার্টিলিটি একটা মেজর প্রবলেম আজকের দিনে, বুঝতেই পারছি। যদিও মেয়েদেরকে সবচেয়ে বেশি দায়ী করা হয়, তবে যদি তুমি সার্ভে দেখো আবার, ছেলেরা কিন্তু মানে 50-র বেশি, মানে 1% হলেও ছেলেরা দায়ী এই কারণের জন্য। মানে 51 হলেও ছেলেদের দিকে যাবে, 49 মেয়েদের দিকে যাবে। কিন্তু যদি মানে তুমি কারণগুলো দেখো, সেই কারণের টাইপস হিসাবে কিন্তু মেয়েদের বেশি আছে, ছেলেদের কারণের মানে ভ্যারাইটি কম আছে। মেয়েরা বেশি, ছেলেটা বেশি হতে পারে, এই 1% হলেও বেশি হতে পারে সমস্যায়, কারণ মানে স্টেরিলিটির কারণে। কিন্তু মেয়েদের টাইপ গুলো বেশি, মেয়েদের ঝামেলা বেশি আছে। বোঝা গেল? এবার ইনফার্টিলিটিকে সারিয়ে তুলতে বিভিন্ন জায়গায় যেমন সেন্টার হচ্ছে, তেমন যদি তুমি ব্যাঙ্গালোরে যাও, ওখানে মণিপালে একটা আলাদা হসপিটালই করা আছে, নাম অঙ্কুর। একটা গোটা বিল্ডিং, গোটা হসপিটাল শুধুমাত্র ইনফার্টিলিটি সেন্টার। অঙ্কুর নামও দিয়েছে খুব সুন্দর, অঙ্কুর। ওখানে দেশ বিদেশের প্রচুর প্রচুর কাপল শুধুমাত্র ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করা যাচ্ছে। গোটা হসপিটাল তো একটাই মানে একটাই কারণে, ইনফার্টিলিটি। তার মানে একটা হসপিটাল যদি গোটা ইনফার্টিলিটি হসপিটাল হয়, তার মানে প্রবলেম কত আছে বুঝতে পারছো? এই লেভেলে প্রবলেম চলে আসছে আজকের দিনে। এবং দুঃখের বিষয় হলো, যারা চায় না তাদের চলে আসে, আর যারা চায় তাদের আসে না। এটা হলো একটা সমস্যার ব্যাপার। বোঝা গেল? কি আর করা যাবে, আমরা প্রথম থেকে শুরু করি। কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে? পিএইচ লেভেলে গন্ডগোল থাকতে পারে, এটা একটা সমস্যা। সেকেন্ড, দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ ভালো হচ্ছে না, হরমোনাল লেভেলে প্রবলেম আছে। সারানো যাবে, ডাক্তারবাবু সারিয়ে দেবে, ওষুধ খাইয়ে সারিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কারোর ক্ষেত্রে ধরো ইউটেরাস ছোট আছে, এ তো দারুণ ঝামেলা। ইউটেরাস মানে বাচ্চা ঘর ছোট আছে, প্রচুর মেয়ের হয়। এখন প্রাথমিকভাবে এটাকে ওষুধ খাইয়ে বড় করা যেতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডাক্তারবাবুরা চেষ্টা করে ওষুধ খাইয়ে এটা বাড়ানোর চেষ্টা করা। তাতে 1 বছর 2 বছর 4 বছর টাইম লাগতে পারে, তবে তাতেও যদি না হয় তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে কিছু করার নেই, কারণ এটা তো আসল জায়গা। এটা তো যদি না সেই সাইজের হয়, যেটা একটা 2 থেকে 3 কেজি ওজনের বাচ্চাকে রাখবে, তাহলে এক্ষেত্রে আর কি উপায় হতে পারে? সেক্ষেত্রে সারোগেসি ছাড়া কোনো উপায় নেই। পরে আসছি, হলো? আচ্ছা, এরপরে যে প্রবলেম গুলোকে এই মহিলার দেহেই সারিয়ে তুলতে পারবো,
সেই প্রবলেম গুলো কি হতে পারে? ধরো ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু ছিল, সেই সিলিয়া গুলো মুভ করে না, ইমোবাইল সিলিয়ারি সিনড্রোম, এই কারণের জন্য সে মা না হতে পারে। ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ আছে, মা না হতে পারে, মানে হবে না জেনারেলি। ওভিউলেশন হয় না, ওভার ঠিক তৈরি হয় কিন্তু ওভিউলেশন হয় না, হতে পারে কারোর ক্ষেত্রে। ওভার রিলিজ করে কিন্তু ফিমরি রিসিভ করে না, হতে পারে সমস্যা। ফিমরি রিসিভ করার পরও অ্যাম্পুলাতে পৌঁছাতে পারে না, হতে পারে সমস্যা। বোঝা গেল? তার হরমোনাল ডিসব্যালেন্স থাকতে পারে, এন্ডোমেট্রিয়ামের ওয়াল ঠিকঠাক গ্রো করে না, আগে বলে দিয়েছি। ফিমেলদের ক্ষেত্রে এইসব কারণ হতে পারে। এরপরেও আছে কারণ, আমরা একটা একটা করে জায়গাগুলো আগে সমস্ত সমস্যার সমাধান করে দিই, তার আগে মেলদের সমস্যাগুলো একটু বলে দিই। মেলদের মেন সমস্যা যেটা সেটা হলো স্পার্ম কাউন্ট কমে যাওয়া। এই যে যারা বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে আছে, মদ, সিগারেট, গাঁজা, ভাং, চরস, হ্যাঁ আরো কত কি, এই সমস্ত নেশা যারা করে তাদের ক্ষেত্রে স্ট্রেস, অবভিয়াসলি তাদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমতে থাকে, রাত জাগা, স্পার্ম কাউন্ট কমতে থাকে। মানে এটা হেলদি লাইফ ডিল না করা, রাত জাগা, তার মানে কি অর্থটা দাঁড়ালো তোমার? এটা তো হেলদি লাইফস্টাইল বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট টাইমে, দেখো আমাদের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেই ক্লকটা তো সেইভাবে মেনটেন করার জন্যই তৈরি হয়েছে। তা তুমি যখন দেখা গেল যে ভোর 3টে পর্যন্ত পড়ো, রাত বললাম না ভোরই বললাম, 3টে পর্যন্ত পড়ো, দেখা গেল 3টের পর সব 12টার সময় ওঠো, কি লাভ কি হলো? তাই না? তাহলে ওটা একটু আগিয়ে দিয়ে ওটা একটু পরে দিয়ে তো হয়ে যেত ব্যাপারটা। বলবে স্যার ওটা ডিস্টারবেন্স থাকে, রাতেবেলা খুব ভালো পড়া হয়, এটা সেটা। দেখো কিছু জায়গায় গেলে কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। এছাড়া কিন্তু মদ, বিড়ি, এই যে নেশাগুলোর কথা বলছি, এগুলোতে হিউজ স্পার্ম কাউন্ট কমে। সঠিক পরিমাণে স্পার্ম যদি না থাকে তাহলে কি করে হবে মানে কি করে হবে নর্মাল ফার্টিলাইজেশন? 2 নম্বর, দেখা গেলো স্পার্ম কাউন্ট ঠিক আছে, কোয়ালিটি ঠিক নেই। স্পার্ম তো আছে গাদা, হ্যাঁ ডিফেক্টিভ স্পার্ম, মানে একটাও ভালো কোয়ালিটি স্পার্ম নাই। তাতে সবাই তো এখানে খেতে হাঁপিয়ে পড়বে, আর সবাই কিন্তু ধরে খেয়ে নেবে। আলটিমেট তো 6-7 লাখ 6-7 কোটি যেতে হবে ওখানে। তা দেখা গেল সবাই অচল সেই অর্থে। এত স্পার্ম দিয়েছে কি জন্য? ছুটে ফার্স্ট হওয়ার জন্য, তাই না? তাহলে যখন ছুটে ফার্স্ট হওয়ারই কেউ নয়, সব লাস্টের দলে, তাহলে কি করে হবে? এই তো এই তো ছেলেদের কারণ। আবার কি কারণ আছে? ছেলেদের আর কোনো কারণ নাই, ছেলেদের এই দুটি কারণ, হয় কোয়ালিটি নাই কোয়ান্টিটি, হয় কোয়ালিটি না হয় কোয়ান্টিটি স্পার্মের। হ্যাঁ হেলদি লাইফ ডিল করতে হবে, হেলদি খাবার খেতে হবে, তাহলেই হবে। হেলদি খাবার খেতে হবে, ফ্রুটস এন্ড ভেজিটেবলস এ জোর দিতে হবে, আর হেলদি লাইফ ডিল করতে হবে, নেশা ছাড়তে হবে, আর নর্মাল একটা সুন্দর লাইফ ডিল করতে হবে, স্ট্রেস কমিয়ে দিতে হবে। তাই বলে পড়াশোনা ছেড়ে দেওয়া একটা স্ট্রেস কমিয়ে দেওয়া নয়। স্ট্রেস আর পড়াশোনা আলাদা বিষয়, হ্যাঁ জানি আমরা। তাহলে ছেলেদের ক্ষেত্রে কারণ কিন্তু একদম ওই 1 আর 2, আর কিছু নাই। মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রচুর কারণ আছে। তাহলে মেয়েদের কারণগুলোকে আমরা দেখবো একটা একটা করে দিয়ে সলভ করবো। ধরো ধরো কোনগুলো মেডিসিনের দ্বারা সলভ করা যেতে পারে? দেখো ধরো ওভা রিলিজ করছে না, হরমোনাল ট্রিটমেন্ট হতে পারে, এলএইচ হরমোন দিয়ে, এলএইচ সার্জ করিয়ে দিয়ে তাকে রিলিজ করিয়ে দেওয়া, এটা হতে পারে, নির্দিষ্ট টাইম মেনটেন করে তাই করে যেতে পারে। যদি দেখা যায় একান্তই ওভার রিলিজ করছে না, তাহলে এখান থেকে বার করে আনতে হবে ওভাকে। আমরা যদিও ওভারই আঁকিনি, হ্যাঁ ওভাকে এখান থেকে বার করে আনতে হবে, বাইরে বার করে আনতে হবে, মানে গ্যামেটকে বাইরে বার করে আনলাম। এবার যদি মন দিয়ে শুনবে, এবার যদি আর কোনো সমস্যা না হয়, এই জাতীয় কোনো সমস্যা নাই, তাহলে টাইম মেনটেন করে, হরমোনাল সাইকেলকে মেনটেন করে, নির্দিষ্ট টাইমে ওভিউলেশন না করিয়ে তার আগেই ওভাকে ওখান থেকে বের করে নেওয়া, স্পেশাল ধরনের ইনজেকশন আছে এগুলো বার করার জন্য, বের করে নেওয়া হয়, দিয়ে সেই গ্যামেটটাকেই অ্যাম্পুলাতে ট্রান্সফার করে দেওয়া হয়, যাকে বলা হয় গিফট, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। দেখো আমরা গ্যামেটকে ট্রান্সফার করছি,
প্রবলেম অনেক হতে পারে, সমস্যার সমাধানটা কিন্তু নিজের মতো করে খুঁজতে হবে, নাহলে কিন্তু বলে বলে শেষ হবে না। ধরো এই যে বলছিলাম পিএইচ লেভেল এত সমস্যা করছে যে তো ওষুধ খেয়েও ডাক্তার ঠিক করতে পারছে না। ঠিক আছে চলো অসুবিধা নাই, তাহলে স্পামকে ইজাকুলেট করে নিতে হবে, মানে আর্টিফিশিয়ালি ইজাকুলেশন করে নিতে হবে, দিয়ে সেই স্পামকে নিয়ে গিয়ে এখানে সেম টাইম সিঙ্ক্রোনাইজ করে পাঠাতে হবে। এও গিফট, এই তো গ্যামেট দেওয়া হচ্ছে, তো গ্যামেট দেওয়া হলে সেটা মেল গ্যামেট হোক বা ফিমেল গ্যামেট হোক সেই একই তো ব্যাপার। প্রবলেম নিজের মতো করে বুঝে নিতে হবে, যেমন প্রবলেম তেমন তার সমাধান আছে, এটা বুঝে শুনে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যদি এখানে ওভার রিলিজ না করছে তাকে করিয়ে নেওয়া যেতে পারে, অথবা ওভা ওখান থেকে বের করে নেওয়া যেতে পারে, দিয়ে ওভাকে নিয়ে এখানে এইটুকু রাস্তা সে সমস্যায় পড়ছিল, চলো সমস্যা পার করে দিল। ফিমটি রিসিভ করছে না, ঠিক আছে চলো রাস্তা পার করিয়ে দিল, সেম প্রসেস, যদি আর প্রবলেম না থাকে। বোঝা গেল? এখন দেখা গেল যে এখানে স্পাম যাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে, কোনো ব্লকেজ নাই, কিন্তু স্পাম যেতে পারে না, সেটা এপিথেলিয়াল টিস্যুর প্রবলেম হোক বা এখানে ফ্যাগোসাইটোসিস সেলের প্রচুর অ্যাক্টিভিটি হোক, যে কারণের জন্য ওষুধ খাইয়ে ঠিক করা যাচ্ছে না। তাহলে উপায় হতে পারে এটা যে ডাইরেক্টলি স্পামকে এখানে ইনজেক্ট পাঠানো, না হলে সেকেন্ড যে অপশনটার কথা বলছি যে মেল গ্যামেটটার সঙ্গে ফিমেল গ্যামেটটা ফিউজ করিয়ে আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যাকে আমরা বলি টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবিতে টেস্ট টিউব বেবিটা টেস্ট টিউবের মধ্যে হয় না, হ্যাঁ, শুধু ফার্টিলাইজেশন হয় টেস্ট টিউবের মধ্যে। তাহলে ফার্টিলাইজেশন করিয়ে নেওয়া হলো। এইবার যদি জাইগোট অবস্থায় দেওয়া হয় তাহলে জিপ্ট, ভালো করে বুঝবে, যদি জাইগোট দেওয়া হয় তাহলে এখানে গ্যামেটের বদলে এখানে ডাইরেক্টলি বাইরে ফিউজ করিয়ে নিয়ে জাইগোটটা এখানে ইমপ্ল্যান্ট করে দেওয়া, মানে অ্যাম্পুলাতে ছেড়ে দেওয়া হলো, এরপর নর্মাল যেমন চলছিল। দেখো এর ক্ষেত্রে হরমোনাল যে রেগুলেশন সেটা কিন্তু করাতে হবে, আর সেই কারণের জন্য একটা সার্টেন টাইম পর্যন্ত সেই ফিমেলকে অবভিয়াসলি ডাক্তারখানায় মানে হসপিটালে মানে অ্যাডমিশন নিয়ে রাখতে হবে, মানে ভর্তি থাকতে হবে। কারণ কি এখানে যেটাই হোক না কেন, যে পদ্ধতিই বলছি না কেন, এটা কিন্তু ভীষণ পরিমাণে হরমোনাল রেগুলেশনের ব্যাপার আছে, এবং সেটা বাইরে ছেড়ে দিলে হবে না, মানে জেনারেলি ভর্তি থাকলেই ভালো হয়। কারণ এইসব পিরিয়ড গুলোতে যতটা রেস্টে থাকবে তত ভালো, কিন্তু তাকে যদি ছেড়ে দেওয়া তত শরীরে কোনো প্রবলেম নাই, দেখা গেলো যে বেরিয়ে পড়লো 2 কিলোমিটার হেঁটে চলে এলো, বলা মুশকিল আছে। সেই জন্য তাকে একবারে চোখে চোখে রাখতে হবে, মানে বেড রেস্টে রাখতে হবে, হসপিটালেই রাখতে হবে। হলো, এবার দেখা গেল ধরো এইখানে প্রবলেম আছে, বোঝো এইখানে প্রবলেম আছে, ব্লকেজ আছে, কিন্তু ফিমেলটার ক্ষেত্রে ওভার রিলিজ করতে কোনো সমস্যা হয় না, আর মেলও ঠিক আছে। উপায় উপায় হলো টেস্ট টিউবে যে আইভিএফ হচ্ছিল, যেখানে জাইগোট তৈরি হচ্ছিল, সেই জাইগোটটাকে আরেকটু এগোতে হবে, মানে মরুলা দেন ব্লাস্টুলা স্টেজে আনতে হবে। অ্যাটলিস্ট মরুলা হলেই ভালো হয়, ব্লাস্টুলাতে একটু সময় হবে, দিয়ে তাকে ডাইরেক্টলি ইমপ্ল্যান্ট করাতে হবে। আরো চাপের, যত দূরে যাবে তত চাপ বাড়বে, প্রবাবিলিটি কমবে, খরচা বাড়বে, সাকসেস রেট কমে যাবে। কারণ তুমি এখানে এখানে যখন জাস্ট স্পাম ছাড়ছিলে তখন তার দেখো ফার্টিলাইজেশন প্রসেসটা নর্মাল, তুমি যত নর্মাল করাতে পারো বিষয়গুলোকে তত তার স্টেবিলিটি বাড়বে, তত খরচা কম হবে। যত ব্যাপারটা আরো দূরে যাচ্ছে তত ব্যাপারটা হিসাব মতো প্রায় অ্যাবনর্মাল হয়ে আসছে, তো সেটাকে সাকসেস করাতে গেলে অনেক বেশি খরচা করতে হবে এবং তার সাকসেস রেট অনেক কমে যাবে। দেখা গেল একবারে হলো না, তাকে বলাই আছে একবারে নাও হতে পারে, আমরা একাধিকবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব, খরচ হবে কিন্তু অনেক। আর যারা এসব করাতে যায় তাদের টাকা পয়সার অভাব থাকে না জেনারেলি, অসুবিধা নাই কিছু এসব বিষয়। বোঝা গেল কি বললাম? এবার দেখো নর্মাল একটা যখন ফিউশন হচ্ছে তখন প্রায় 8 থেকে 10 অ্যাটলিস্ট 6 কোটি শুক্রাণুর ব্যাপার আছে। তাহলে সেখানে কিন্তু স্পার্মের যে সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওর কিন্তু অনেক অনেক সহজ, সিলেকশন প্রসিডিওরটা অনেক সহজ। তার কারণ কি তার মধ্যে বেস্ট যে আছে সেইকে ফিউজ করবে, সেই অর্থে আমরা সহজ বলছি। কিন্তু যখন আমরা আর্টিফিশিয়ালি ব্যাপারটাকে করাচ্ছি
তখন কিন্তু সেক্ষেত্রে সিলেকশন প্রসিডিওরটা আমরা ম্যানুয়ালি করলাম, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হবেই যে যে স্পার্মকে আমরা সিলেক্ট করলাম সেটা বেস্ট কোয়ালিটির স্পার্ম নাও হতে পারে। তাহলে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে একটু তো সমস্যা থাকবেই। মানে সমস্যা বলতে আমরা এটা বলতে চাইছি যে বেস্ট স্পার্মটা ইউজ করেনি। তাহলে সেক্ষেত্রে বাচ্চাটি জন্মানোর পর মানে অ্যাটলিস্ট তাকে 2-4 বছর ওই সোনার চামচ নিয়ে বড় হতে হবে। মানে একটু আধটুতেই সমস্যায় পড়ে যাবে, মানে একটু কিছু হবে তো ঠান্ডা লেগে গেল, একটু কিছু হবে তো রোগে আক্রান্ত হয়ে বললো, এরকম আর কি। মানে আমরা বলতে চাইছি তাকে খুব কেয়ারফুলি রাখতে হবে, যত্ন সহকারে রাখতে হবে। একটা নর্মাল বেবিকে যেমন আমরা ইয়ে করতে পারি তেমন একটু না। তবে তারপরে বুঝতে পারবে না, 5-7 বছর পেরিয়ে যাওয়ার পর যখন সব ব্যাপারটা ম্যানেজ করে ফেললো তখন আর দেখে বুঝতে পারবে না কে টেস্ট টিউব বেবি আর কে টেস্ট টিউব নয়, এমনিতেও বোঝা যাবে না, কিন্তু রোগ আক্রমণের ব্যাপারটা অনেক বেশি থাকে সবসময়। ওকে, তাহলে প্রবলেম এই জায়গাতেও মিটে গেল। যদি ইউটেরাস ঠিক থাকে, যদি এখানে ব্লকেজও থাকে, তাহলে ফিমেলের সেই প্রবলেমও সলভ করে যাবে। আচ্ছা এবার মেলেতে আসি। ধরো মেলে বলছে স্পার্ম কাউন্ট কম আছে, তো কি এসে গেল, কোনো সমস্যা নাই। এখানে অনেক উপায় আছে। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন আছে, যে যেখানে দেখা গেল 10 কোটি স্পার্ম ইজাকুলেট করছে কিন্তু দেখা গেল কাজের কাজ কিছুই নাই। ধরো 100 স্পার্ম কাজের আছে, 100 স্পার্ম আছে, তো ঠিক আছে তার মধ্যে বেছে নেওয়া হবে, লাগবে তো একজনকে। আর সেই স্পার্মটা নিউক্লিয়াসকে নিয়ে ডাইরেক্টলি ফিমেল ওভাতে ইনসার্ট করে দেওয়া হবে। একদম মাইক্রোস্কোপের আন্ডারে রেখে ফিমেল ওভাতে ইনজেক্ট করে দেওয়া হবে। তো ডাইরেক্টলি মেল নিউক্লিয়াসের সঙ্গে ফিমেল নিউক্লিয়াস ফিউজ করে যাবে। তো লাইক হলো না জিপ্ট জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার করে দেবে, তারপর এটা করিয়ে নিয়ে ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার করে দেবে। সমস্যা আলাদা, কিন্তু সেই চলে গেল আবার জিপচে। বোঝা গেল কি বললাম? এবার ধরো মেল পার্টনারের ইনসেমিনেশন সমস্যা আছে, ভালো করে বুঝবে। দেখা যাচ্ছে, দেখো যতটা পারা যায় নর্মাল করার চেষ্টা করতে হবে। তাতে কি হবে, বারবার বলছি যে যত নর্মালি হবে তত বাচ্চাটা সঠিকভাবে হবে। দেখা গেল প্রত্যেকবার দেখা গেল 2 কোটি করে স্পাম ইজাকুলেট করে এই পুরুষটা, স্পাম কাউন্ট অনেক কমে গেছে। তো কি আছে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানো হলো, আছে না ক্রায়ো প্রিজার্ভেশন রাখার জন্য স্পাম ব্যাংক আছে তো। তাহলে এরকম করে 5 বার তাকে ইজাকুলেশন করানো হয়েছে, 5 বারে 10 কোটি হবে তো নাকি? ব্যাস আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে দেওয়া হলো। তারপরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে দেওয়া হলো, যেটা ইনসেমিনেশন নর্মালি হচ্ছিল এটা আর্টিফিশিয়ালি করানো হলো। মানে ইনজেকশনের মাধ্যমে টোটালটাকে নিয়ে 5বারেরটা নিয়ে একবার ইনজেক্ট করে দেওয়া হলো, বাকি প্রসেস নর্মাল। হ্যাঁ টাইম সিনক্রোনাইজ করতে হবে, নাহলে কি করা হবে? মানে 17 দিনের মাথায় যখন ওখানে আসবে, এখানে সেই 6 ঘন্টা ধরে মোটামুটি একটা টাইম অ্যাডজাস্ট করে সেই টাইমে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করানো হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অনেক আছে, খরচা অনেক কম আছে। কারণ দেখো যত এই ধরনের বিষয়গুলোতে যাচ্ছে তত ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না। কিন্তু যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হচ্ছে তাদের কি কত খরচা হবে, তাই না? তাকে জাস্ট ক্রায়োপ্রিজারভেশনের মধ্যে কয়েকবারের স্পাম্পকে কালেক্ট করা হয়েছে, তার মধ্যে বেস্ট পাম্পসকে আরো বাছা হতে পারে, তারপরে সেটাকে ফিমেল ভ্যাজানাল রিজিয়নে আর্টিফিশিয়ালি ইনসেমিনেট করে দেওয়া হচ্ছে। তারপরে বাকি প্রসেস তো নর্মাল, হরমোনাল রেগুলেশনের ব্যাপার আছে। তো এই জন্য বিশাল খরচা হবে না। কিন্তু এই কারণগুলো এইগুলোর জন্য একটু বেশি খরচা আছে। হ্যাঁ মানে গিফট এগুলোর জন্য কিন্তু একটু বেশি খরচা সাপেক্ষ ব্যাপার হতে পারে, কারণ এগুলো একবার সাকসেস নাও পেতে পারে। আচ্ছা প্রবলেম আরেকটু বাড়াই, তাহলে আরো প্রবলেম আছে। মানে কিরকম প্রবলেম, ধরো এখানে ব্লকেজ আছে বললাম, তাহলে এখানে ডাইরেক্টলি ইমপ্ল্যান্ট করতে হবে। তাহলে ধরো ব্লাস্টুলা বা মরুলা স্টেজে ইমপ্ল্যান্ট করতে হবে, এটা কিন্তু অনেক বেশি সমস্যার। কারণ তার আগে এর এন্ডোমেট্রিয়ামটাকে একদম এনাফ করিয়ে রাখতে হবে, তারপরে এখানে ইমপ্লান্টেশনের গল্প রয়েছে, তাও হরমোনাল রেগুলেশন করিয়ে। তার মানে সেই পেশেন্টকে মোটামুটি 1 মাস ধরে হসপিটালে ভর্তি করে রাখবে গোটা প্রসিডিওরটার জন্য। কারণ হরমোনাল রেগুলেশন থেকে শুরু করে ইমপ্ল্যান্ট করানো, তারপরেও কিছুদিন রাখা, ওটা ব্যাপারটা স্টেবল হওয়া, তারপরে ছাড়া। বোঝা গেল কি বললাম? এত কিছু করেও বাচ্চা আনা যেতে পারে। এবার ধরো আসল জায়গাটায় এবার তার ছোট আছে, অথবা ইউটারাসের মধ্যে এমন একটা টিউমার হয়ে বসে আছে যেটাকে অপারেশন করতে গেলে এমনিতেই ইউটারাসটাই কেটে বাদ দিতে হবে, অপারেশন করতে গেলে ইউটারাসটা কেটে বাদ দিতে হবে। আর অপারেশন মানে
মানে করলেও এখানে ইউটেরাসের কোনো কাজে না, না করলেও ইউটেরাস কোনো কাজে না। এবার দেখা গেল দুদিকে দুটো ওভারিতে টিউমার হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, তাহলে ওভারি কেটে বাদ। তাহলে এবার অন্য অপশন চলে যাচ্ছি আস্তে আস্তে। এই অপশনটা রাখি, আমরা শেষ পর্যন্ত দেখবো যাতে নিজের বাচ্চা হয়, তারপর তো অন্যের ব্যাপার আসছে। দেখো যদি ইউটেরাস এর সমস্যা হয়, টিউমার হতে পারে, ইউটেরাস ছোট হতে পারে, এইসব সমস্যা হয়, তাহলে তো ইউটেরাস ভাড়া নিতে হবে। ইউটেরাস ভাড়া নিতে হবে সারোগেসি। তাহলে একটা সারোগেট মাদার খোঁজ নিতে হবে। যদি নিয়ার রিলেটিভ হয়, মানে মায়ের বোন হলেই তো সবচেয়ে ভালো, মানে যার হচ্ছে তার বোন হলে সবচেয়ে ভালো, সে তো সবচেয়ে কাছের তার, তাই না? এবার দিদি বা বোন এরকম কেউ যদি পারমিট করে তাহলে এটা হতে পারে। না পাওয়া গেল সব চলবে, কোনো অসুবিধা নেই। তবে প্রত্যেক ক্ষেত্রেই একদম বন্ড পেপারে লিখিত একটা ব্যাপার থাকবে, বন্ড থাকবে, একটা চুক্তি থাকবে, যে এটা সারোগেসি করানো হচ্ছে, বাচ্চাটা জন্মালে দায়িত্ব সহকারে সেই কাপেলের হাতে তুলে দেওয়া হবে, তার বিনিময় যা আছে সেসব লেখা থাকবে। কারণ কি, যে কোনো মুহূর্তে কিন্তু ব্যাপারটা গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ ধরো সারোগেসির জন্য মা খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেখো 10 মাস তাকেও কষ্ট করতে হবে, যে কেউ এসে মাথা গুলি দেবে এমন হবে না। দুটো কারণে দিতে পারে, এক খুব নিয়ার রিলেটিভ, সে ভালো চায় সেই ফ্যামিলির, এটা হতে পারে। আর সেকেন্ড, যার টাকা দরকার আছে। এই দুই তরফের লোকেরা আসতে পারে। আর জেনারেলি ধরো যার টাকার দরকার আছে সে গরিব, আমি ধরে নিলাম ন্যাচারালি গরিব আছে, সেই জন্য সে দেখছে কি 10 মাস ঠিক আছে, চলো 10 মাস তোমাকে কাজ করতে হবে না, আমাকে তো মানে মানে সেই রানীর মতো করে রাখবে, বইয়ের মতো করে বললাম না, রানীর মতো করে রাখবে। বইয়ের মতো করে বললে আমার মুশকিল আছে, রানীর মতো করে রাখবে, তাই না? কারণ তাদের বাচ্চাদের কাছে আছে, তো তার যত্ন করবে প্রচুর। তো 10 মাস তো ভালো থাকবো, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবই ভালো হবে। তারপর দেখা গেল যে 5-10 লাখ টাকাও পাবো শেষে। তো এটা করতেই পারে যে কেউ। সেক্ষেত্রে একটা কি সমস্যা থাকতে পারে, সেটা হলো পরে বাচ্চাটা হওয়ার পর বলতে পারে এটা আমার বাচ্চা নেই, এবার তারপরে ঠেলাটা সামলাবে দিকে, ব্ল্যাকমেল করতে পারে। দেখা গেল বললো যে মানে ওর বাচ্চার মা আমি, নেই ভাই, তো আরো ঠেলা হয়ে যাবে তখন। বলতেই পারে এটা, এসব হয়ে যাওয়ার পর তখন তো বলতেই পারে, প্রেগনেন্সি আসার পর বলতে পারে যে, সেই জন্যই তো বন্ড পেপারের কথা বলা হচ্ছে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, নিজের লোক হোক পরের লোক হোক, এটাই ইম্পর্টেন্ট বিষয়। কারণ বন্ড পেপার না থাকলে এগুলো পরে সমস্যায় ফেলে দেবে। হয়ে গেল। তাহলে সারোগেসির ক্ষেত্রে অন্য একজন মা হলো, হরমোনাল রেগুলেশন করানো হবে, কোনো চাপ নাই, নর্মাল ডেলিভারি হবে, তারপর তার মায়ের কাছে দিতে হবে। হলো, এটা যদি তার ইউটেরাসে বন্ধ থাকে। এবার দেখা গেল এর ওভাদয়ী হয় না, অথবা এর স্পাম নাই, হিপটারকিডিজম হতে পারে, অথবা অন্য সমস্যা হতে পারে, যেখানে মেলটার ক্ষেত্রে স্পাম অথবা ফিমেলটার ক্ষেত্রে স্পাম, মানে এগ, এই দুটো তৈরি হয় না, তাহলে অন্য প্রসেস যেতে হবে। তাহলে স্পাম ব্যাংক বা ওভা ব্যাংকে হেল্প নিতে হবে। আমরা চেষ্টা করব তাও যতটা সম্ভব নর্মালি করানো যায়। তোর মহিলাটার ক্ষেত্রে এগ টেগ সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষের ক্ষেত্রে স্পাম কাউন্ট ঠিক নাই, কোয়ালিটি ঠিক নাই, বা কিপটাক্রিটিজম কোনো রোগ আছে, এটা ওটা সেটা, তাহলে সেক্ষেত্রে অপশন হলো স্পাম ব্যাংক। তাহলে স্পাম ব্যাংকে কোনো একজনের স্পাম নিতে হবে। আমরা আগে মনে হয় পড়েছি যে স্পাম ব্যাংকের আইডেন্টিটি পুরো গোপন থাকে। তাহলে কোয়ালিটি অনুযায়ী স্পামের দাম হয়। যখন গিয়ে বলবে আমার এই 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 ফিচার্স লাগবে, মানে স্পামের ফিচার্স তো আর বলতে পারবে না, যে মানুষের কাছে স্পামটা নেওয়া হয়েছে তার ফিচার্স বলবে, যে বেশ লম্বা চওড়া হবে, বেশ দেখতে সুপুরুষ হবে, ফর্সা হবে, হ্যাঁ, স্পোর্টসম্যান স্পিরিট থাকবে, কত মানুষের ক্রাইটেরিয়া থাকতে পারে। হ্যাঁ, ক্রাইটেরিয়া তো লেখা থাকে, তার তো নাম ধাম কিছু থাকবে না, শুধু ক্রাইটেরিয়া থাকবে, মানে তার ফিচার্স থাকবে, সেই মানুষের বর্ণনা থাকবে। কারণ যে দিচ্ছে যে নিচ্ছে দুজনারই আইডেন্টিটি এখানে গোপন থাকবে। এটা খুব ভাইটাল বিষয়, যে সেন্টার করছে এটা। বোঝা গেল? তাহলে যেমন যেমন সে কোয়ালিটি চাইবে তার দাম তেমন তেমন বাড়বে। বোঝা গেল? বলা মুশকিল আছে। তো যাই হোক, তার জন্য ওই আহ, তোমার ভিকি ডোনার, দ্য স্পার্ম ডোনার, আয়ুষ্মান খুরানা সিনেমা দেখে নেবে একবার, বেশ ভালো লাগবে। সবার সামনে দেখো না, অসুবিধা হতে পারে না, বয়সটা দেখার মতো হয়ে গেছে, কিন্তু সবার সঙ্গে দেখলে একটু সমস্যা হতে পারে, সেটা বলছি। তো যাই হোক, সেখানে কোনো, দেখো স্পাম যখন নিতেই হবে তো ভালো কোয়ালিটির স্পাম নেওয়ার চেষ্টা করবে, তাই না? তো সেক্ষেত্রে যা হবে আর কি, দাম পড়বে, দিতে হবে। তো সেই স্পাম নিয়ে নর্মাল এখানে যেমন গিফট হচ্ছিল তেমন হবে।
গ্যামেটটাকে ট্রান্সফার করে দেওয়া হবে, বাকি তো প্রসেস নর্মাল, কারণ ফিমেল তো নর্মাল আছে। এবার এই ক্ষেত্রে থোড়াই কেউ জানতে পারবে নাকি কি হলো? আর লোকে ঢাক পিটিয়ে তো এসে বলবে না কেউ। সে ব্যাঙ্গালোরে যাবে, তার জিফট করিয়ে নিয়ে চলে আসবে, নর্মাল সেই মহিলার ক্ষেত্রে সে নর্মাল প্রেগনেন্সি নিয়ে আসবে। কার স্পাম কার ওভা কে জানতে যাচ্ছে? এখানে শুধুমাত্র সারোগেসির ক্ষেত্রেই একমাত্র, তখন মানুষের না, মানে আমাদের সমাজের যা ব্যবস্থা তাতে মানুষের সব সময় নজর দিয়ে আছে কার কোথায় কি হলো, তাই না? একটু অ্যাবনর্মালিটি খুঁজে পেলেই কিন্তু ওই নিয়ে পাড়ায় মিটিং বসে যাবে, না? বিশেষ করে মেয়েদের মধ্যে মিটিং গুলো হয় বেশি। হ্যাঁ, এর ওই মনে হচ্ছে ওইটা, ওর ওই মনে হচ্ছে ওইটা, ওইটা ওইটা ওইটা। হ্যাঁ, এসব ও হিসাব নিকাশ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে থাকবে। তো সেই সব একমাত্র দেখো সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু যদি সারোগেসি হয় তাহলে তো অপশন তো এখানে যে একমাত্র ধরতে পারবে, বাকি কোনো ক্ষেত্রেই ধরার উপায় নাই। কারণ 1 মাস কোথাও ঘুরতে গেছে, ঘুরতে যেতেই পারে, দেখা গেল 1 মাস ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টে গেছে, পুরো প্রেগনেন্সি নিয়ে ঘরে এলো, তো লোকে কি করে জানবে কার স্পাম কার ওভা, কে কার ঠিকানা রাখে? মেয়েটার ওভা নাই তো কি হয়েছে, ওভা ব্যাংকে ওভা আছে, সেখান থেকে একই সিস্টেমে ওভা নেওয়া হবে, ওভাটাকে এখানে সেন্ড করা যেতে পারে, তাহলে জিফট হবে। যদি ওভা ফিউজ করিয়ে এখানে সেন্ড করা হয় তাহলে জিফট হয়ে যাবে। যদি ওভার মধ্যে ডাইরেক্টলি ইনজেক্ট করা হয় তাহলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন হয়ে যাবে। যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানো হয় তাহলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হবে। প্রবলেম যেমন তার সমাধান তেমন আছে, সবকটা সমস্যার সমাধান আছে, শুধু খরচা করতে পারলেই হবে। ঠিক আছে, বিষয় এটাই, শুধু খরচা করতে পারলেই হবে, বাকি সমাধান ইনফার্টিলিটির কিছুই সমাধান মানে কোনো সমস্যাই নেই, সদিচ্ছা থাকলে সবকটারই সমাধান আছে। তো এই আর কি, এগুলোই তো বললাম। এআরটির কিছু সমস্যা আছে, যেমন খুব এক্সপেন্সিভ হয় এবং প্রফেশনাল লোকদের দিয়ে করাতে হয়, প্রফেশনাল ডাক্তারবাবুদের দিয়ে করাতে হয়, আর সেই জন্য সেখানে বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে। এবং যে সমস্ত সেন্টারেই করানো হয় সেগুলো খুব মানে কস্টলি। হ্যাঁ, মানে বিষয়টা কস্টলি। আর এখানে ইমোশনাল কিছু ব্যাপার আছে, কিছু রিলিজিয়াস প্রবলেম আছে, কিছু সোশ্যাল প্রবলেম আছে, যেটা বলছিলাম যে লোকে সবসময় আহ নাক গলাতেই থাকবে। হ্যাঁ, দেখতে তো বাবার মতো হলো না, মায়ের মতো হলো না, কার মতো হলো কে জানে। মানুষের প্রচুর মাথা ব্যথা, আরে বাচ্চাটা কেন বাবার মতো হবে, কেন মায়ের মতো হবে? বাচ্চাটা তো বাচ্চার মতোই হবে, তাই না? বাচ্চা হওয়ার পর কি হয় দেখবে, মেয়ের বাড়ি থেকে যত লোক আসবে সব বলবে মায়ের মতো হয়েছে, সব মায়ের মতো হয়েছে। আর বাবার বাড়ির যত লোক সব বাবার মতো হয়েছে, কোনো মিলই খুঁজে পায় না কেউ, কিন্তু এসেই বলবে দেখবে পুরো মায়ের মতো দেখতে হয়েছে। আবার অন্য একদিন পরে 5 মিনিট পরে এসেই বলছে দেখ পুরো বাবার মতো দেখতে হয়েছে। হয়নি, ও নিজের মতোই দেখতে হয়েছে, বাবা আর মায়ের তো মিক্সড ক্যারেক্টার আছে। হ্যাঁ, তো এটাই হওয়া উচিত, মানে ওইটাই ভালো আর কি। মানে তুমি যদি জেনেটিক্যালি বলো তাহলে ওটাই ভালো, মানে মায়ের মতো দেখতে হয়ে গেছে বা বাবার মতো দেখতে হয়ে গেছে এমন না হলেই ভালো, কারণ সেটা লিঙ্কেজ হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে মানে গ্রহণযোগ্যতা কম এসব মতো। এরপরেও যদি সমস্যা না মেটে, তার লাস্ট একটা অপশন রয়েছে, লিগাল অ্যাডপ্ট করা, বাচ্চাকে অ্যাডপ্ট করা। এটা সবচেয়ে মানে সেই অর্থে সবচেয়ে পুণ্যের কাজ, ঠিক আছে, সবচেয়ে ভালো কাজ, যদি পুরোপুরি প্রসিডিওর মেনটেন করে যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা যেতে পারে। তবে যদি নিজের বাচ্চা থাকে তাহলে অ্যাডপ্ট করা যায় না, নিজের বাচ্চা থাকলে অ্যাডপ্ট করা যাবে না। তুমি কোনো করবে, বড় প্রশ্ন। কারণ চাইল্ড ট্রাফিকিং মানে এই মানে চাইল্ড লেবার থেকে শুরু করে ট্রাফিকিং যে ব্যাপারগুলো রয়েছে এগুলো তো মারাত্মক বিষয়। তুমি একটা বাচ্চাকে নিয়ে এলে, দিয়ে দেখা গেল তাকে 2 বছর মানুষ করে তুমি বিক্রি করে দিলে কোথাও, তো না হওয়ার কি আছে, হতেই পারে। তো তুমি যে তাকে মানে পিতৃস্নেহে মাতৃস্নেহে বড় করবে, এর প্রমাণ তো নিজের বাচ্চা থাকলে আরেকজন বাচ্চাকে এনে হবে না, মানে কোনো ওই ধরনের জায়গা থেকে পাবে না। কোনো গরিব ঘর থেকে দেখা গেল দুটো যমজ বাচ্চা গেছে, তাদের ক্ষমতার বাইরে একটা বাচ্চার বেশি মানুষ করা, একটা বাচ্চাকে দিয়ে দিল, সব গোপন রাখলো, এসব হতে পারে। এটা তো ইলিগাল মেথড হয়ে গেল, এটা লিগাল মেথড হলো না। তোমাকে যদি কোনো মানে সেই অর্থে কোনো অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে আসতে হয় বাচ্চাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিজের বাচ্চা থাকলে হবে। ঠিক আছে, নিজের বাচ্চা থাকলে অ্যাডাপ্ট করতে দেবে না। ওকে, এই মোটামুটি